শালা কুত্তা জামাই, তুই মেয়ে পাসনি আর বিয়ের জন্য আমার মতো ভদ্র মেয়েকে তোর বিয়ে করতে হলো। এবার দেখ, তোরে আমি এমন থেরাপি দিব যে জীবনেও আর বিয়ের কথা বলবি না। ফাজিল পোলা, তোর বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব। তোর জন্য বাপি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বারান্দা দিয়ে পালাতে গিয়ে দেখি ওখানেও লোক দাঁড় করিয়ে রাখছে। দাঁড়া, তোরে আমি এমন ভাবে থেরাপি দিয়ে সোজা করব তুই কল্পনাও করতে পারবি না। উগান্ডা কালা কুমির। রুহি খাটের উপর বসে কথাগুলো বলছিল। মুগ্ধ হাঁ করে রুহির মুখের দিকে তাকিয়ে আছে। রুহি এবার আরো রেগে গেছে মুগ্ধর চুপ করে থাকাতে। রুহি বিছানার থেকে উঠে মুগ্ধর সামনে দাঁড়ালো আর মুগ্ধর মাথার পাগড়িটা নিয়ে এক আছাড় দিল। ফাজিল পোলা, আমার সাথে মস্করা করস? কথা কি মুখে আসে না তো, নাকি তেলাপোকা থেরাপি দিব তোকে? আপনি এসব কি বলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আর এভাবে কথা বলছেন কেন? তোর মাথায় এখন থেকে এটা ঢুকিয়ে নে যে প্রথমত, 1, আমাকে টাচ করা যাবে না। 2, আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। 3, আমার সব দুষ্টুমিতে আমাকে সহ্য করতে হবে, সাহায্য করতে হবে। 4, পড়াশোনা আমার মাথায় ঢোকে না, এইটার করতেও চাই না আমি এইসব। আর একটা কথা, এদিক ওদিক করলে তুই বুঝবি রুহি চৌধুরী কি জিনিস। আমার তো সুন্দর দুষ্টুমি ভরা জীবনটাকে এভাবে বন্দি জীবন করবে ভেবেছিলি? কিন্তু আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা ভাবলি কি করে? এইসব কথা খুব সুন্দর করে তোর মাথায় ঢুকিয়ে নে। আর আমি ঘুমাতে খুব ভালোবাসি, আমার ঘুমের ডিস্টার্ব হলে তোরে আর বাঁচিয়ে রাখবো না। মুগ্ধ একগাল হেসে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর রুহি বিছানায় 4 হাত পা ছড়িয়ে ঠাস করে শুয়ে পড়লো। আর মুগ্ধ মনে মনে বলছে, ডেভিল রানী, আপনি কত দুষ্টুমি করতে পারেন আমিও দেখতে চাই। আপনার দুষ্টুমি যত বাড়বে আমার রোমান্টিকতা সেই লেভেলের হবে। আমিও দেখতে চাই আমার দুষ্টু বউটা কত রকমের দুষ্টুমি করতে পারে। তোমাকে এজন্য আমার কাছে নিয়ে আসা ডেভিল রানী। এবার তুমিও বুঝবে তোমার একমাত্র হাজব্যান্ড মুগ্ধ কী জিনিস। এতক্ষণ কিছু বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আমি দুষ্টু রানীটা কত স্পিডে কথা বলতে পারে সেটা দেখার জন্য। রুহি, তোমার এই রাগি আর দুষ্টুমি দেখে আমি তোমার প্রেমে পড়েছি ম্যাম। তোমাকে আমি আমার মনের রানী বানিয়েছি। সারা জীবন আমার বাহু ডোরে তোমাকে বন্দি করে রাখবো। মুগ্ধ রুম থেকে বের হয়ে দেখে রুহি ওভাবেই শুয়ে ঘুমিয়ে গেছে। মুগ্ধ রুহিকে একবার ডাকলো, কিন্তু রুহির কোনো সাড়া শব্দ নেই। দেখে আবার ডাকলো। এইবার মুগ্ধ পাশের গ্লাস থেকে পানি নিয়ে রুহির মুখের ওপর মারলো। আর রুহির চিৎকার করে, গিয়া খোদা, ছাদ কি ফুটা হয়ে গেছে নাকি? আমাকে কেউ বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বাপি, আমাকে বাঁচাও। আরে তোমার হাজব্যান্ডের বাড়ি এত দুর্বল করে বানানো না যে ছাদ ফুটো হয়ে যাবে। নাও ওঠো, ড্রেসটা চেঞ্জ করে কিছু খেয়ে তারপর ঘুমাবো। নাও তাড়াতাড়ি ওঠো। কুত্তা জামাই, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম নষ্ট করলি। তোকে তো আমি। রুহি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মুগ্ধর গলায় কামড় বসালো। আর মুগ্ধ হুট করে কামড় বসাবে সেইটা কল্পনাও করেনি। মুগ্ধ চোখ বন্ধ করে নিল। রুহি খুব জোরে কামড়ে ধরেছে। আর মুগ্ধর গলার কামড়ে ধরে থাকা অবস্থায় আবারও ঘুমিয়ে গেছে। রুহি পড়ে যেতে নিলে মুগ্ধ রুহিকে ধরে ফেলে। রুহিকে সুন্দর করে শুইয়ে দিয়ে রুহির শরীরে গহনাগুলো খুলে দেয়, মাথার ওড়না ফেলে দিল। আর মুগ্ধ রুহির দিকে তাকিয়ে হেসে দিল। পাগলিটা শুধু মাথাতেই বড় হয়েছে, বুদ্ধি বলতে কিছু নেই। তুমি যে আমার গলাতে কামড় বসালে, এজন্য কালকেই ভাবিরা সবাই তোমাকে লজ্জাতে ফেলবে। আর আমি তোমার সেই লজ্জা মাখা মুখটা দেখব, এটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। হে খোদা, আমার ডেভিল রানীর রাগটা একটু কমিয়ে দাও। ইসরে, দুষ্টুটাকে দেখতে কতটা মায়াবী। এখন এই মুখটা দেখলে কে বলবে এই মেয়েটা এত দুষ্টু। মুগ্ধ রুহিকে এক সাইডে শুইয়ে দিয়ে পাশে মুগ্ধ শুয়ে পড়ল আর রুহির দিকে তাকিয়ে আছে। একটার সময় মুগ্ধও ঘুমিয়ে গেল। রাত প্রায় 2টার দিকে মুগ্ধর ঘুম ভেঙে গেল। ওর নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে মুগ্ধ কোন পজিশনে শুয়ে আছে। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে দেখলো রুহি মুগ্ধর গলায় মুখ রেখে আরামসে ঘুমাচ্ছে। আর একটা হাত মুগ্ধর গলা জড়িয়ে ধরে আছে। রুহির একটা পা মুগ্ধর পেটের ওপর। মুগ্ধ এইবার কোনো রকম ভাবে নিজেকে ছাড়াতে পারেনি। আর কেউ শরীরে টাচ করলে মুগ্ধর ঘুম আসতো না, বাট রুহির বেলাতে আলাদাই একটা অনুভূতি ফিল হচ্ছে। রুহির নিঃশ্বাস মুগ্ধর শরীরে একটা কারেন্ট সৃষ্টি করছে। মুগ্ধ নিজেকে কন্ট্রোল করে রুহিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল।
সকালবেলায় রুহির চিৎকারে মুগ্ধর ঘুম ভাঙল। যদিও রুহির ঘুম ভাঙার আগে মুগ্ধ ওকে নিজের থেকে ছাড়িয়ে মাঝখানে বালিশে রেখে দিয়েছিল, কারণ রুহির যে এইটা নিয়েই তুলকালাম করবে মুগ্ধ সেটার অজানা নয়। মুগ্ধ বিছানায় উঠে বসতেই রুহি এসে মুগ্ধর কলার চেপে ধরেছে। আমার গয়নাগুলো তুই চুরি করে বেচে দিয়েছিস? আর ইয়ার তোমার গয়না ওই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে, রাতে তোমার ঘুমাতে সমস্যা এজন্য আমি খুলে রেখেছিলাম। আর মেয়ে মানুষের গয়না নিয়ে আমি কি করব? খুলেছিস না ওগুলো চুরি করার মতলব? আমি বুঝি না মনে করেছিস? আমি সব বুঝি। বেশ কথা বললে, আমার যে এরকম চুরি করা গয়না খুলে দিয়েছিস, আমিও কিন্তু তোকে চুরি করে আমার গয়নাগুলো পরিয়ে নেটে ছেড়ে দিব, তখন বুঝবি মজা কাকে বলে। এ কথা বলে রুহি হন হন করতে করতে চলে গেল। ইয়া খোদা, আমি এই কোন এলিয়েনের প্রেমে পড়লাম? ওদিকে রুহি ওয়াশরুম থেকে চিৎকার করছে আর গান গাচ্ছে। এবার মুগ্ধ অবাক হয়ে ওয়াশরুমের দিকে তাকিয়ে আছে, আর রুহি ওয়াশরুমের ভেতরে শাওয়ার ছেড়ে দিয়ে উড়াধুরা নাচছে আর গান গাচ্ছে। মুগ্ধ হাঁ করে এতক্ষণ রুহির গান শুনছিল। ওর হুঁশ আসে রুহির দরজা খোলার শব্দে। মুগ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুহির দিকে, আর রুহি নিজের মতো চুলের টাওয়ার পেঁচিয়ে আর কালো 3/4 প্যান্ট আর গোলাপি টপস পরে বের হয়েছে। এই মেয়েকে দেখে কেউ বলবে না কালকে এনার বিয়ে হয়েছে আর এনার বর সশরীরে ওনার সামনে বসে আছে। মুগ্ধর অবাক হওয়ার এখনো শেষ হয়নি। আচ্ছা, তুমি ওয়াশরুমে এতক্ষণ চিৎকার করে গান করছিলে কেন? ওটা চিৎকার করে গান করা বলে না, এটাকে বাথরুম সং বলে। আর এই বাথরুম সং না করলে আমি শাওয়ার নিতে পারি না। আপনিও শাওয়ার ছেড়ে উড়াধুরা নাচবেন আর গান গাইবেন, দেখবেন মনটাই কেমন ফুরফুরে হয়ে গেছে। এসব পাগলের কাজ আমার করার দরকার নাই। তোর এত বড় সাহস, তুই আমায় পাগল বললি? তোকে আমি... রুহি ওর মাথায় টাওয়াল খুলে মুগ্ধর মাথায় জড়িয়ে দিল, আর ড্রেসিং টেবিলের ওপরে চুলের কাঁকড়া এনে মুগ্ধর নাকে আটকে দিচ্ছে। মুগ্ধ এবার চিৎকার করেও করতে পারছে না। মুগ্ধ রুহিকে একটানে বিছানায় ফেলে, রুহির ওপর উঠে বসে, আর রুহি মুগ্ধর ওপর থেকে সরানোর জন্য হাজার চেষ্টা করে। একসময় ফাজিল পোলা, তোকে আমি কালা সমুদ্রের পানিতে ডুবিয়ে মারবো। আমার উপর উঠে বসলি কেন? কুত্তা জলহস্তি, নাম আমার উপর থেকে। নামবি নাকি তোকে আমি কামড়ে দেব? ইসরে, এই দুষ্টু মেয়ে, তুমি আমার নাকে এটা কি আটকে দিলে? ভালো করে তাকিয়ে দেখো তো আমার নাকটাই কেমন লাল হয়ে গেছে। আর আমাকে জলহস্তি বললে কেন? তোকে জলহস্তি বলছি, হাতি তো বলিনি। তুই কি নামবি নাকি তোরে উষ্টা দিয়ে উগান্ডা পাঠাবো? আরে আমার বউ তো দেখছি রেগে গেছে। আচ্ছা, তুমি এসব ড্রেস বদলে শাড়ি পরে এসো, নতুন বউকে এসব ড্রেসে একদম মানায় না। একসময় মুগ্ধ উঠে দাঁড়াতেই ডোর নক হয়। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে ডোর খুলে দেখে ওর কাজিনের বউরা এসেছে। মুগ্ধ শয়তানি হাসি দিয়ে ওর ভাবিদের বলল, কি দেবর, তোমার কি অবস্থা? আর তোমার নাক লাল হয়ে আছে কেন? ওটা বউয়ের ভালোবাসার চিহ্ন। আমার বউটা এত ভালো যে কি বলবো, আমি কল্পনাও করিনি এত ভালো একটা মেয়ে আমার বউ হবে। তা তোমাদের মিশন কেমন চললো? আরও বলো না ভাবি, সারা রাত যুদ্ধ করতে করতে সকাল হয়ে গেল। কি আর বলবো তোমাদের, তোমরা তো আমার থেকে 10টা এগিয়ে। থাক বাপু, তোমার আর বলা লাগবে না। তুমি যে লাগাম ছাড়া মানুষ, তখন আমরাই লজ্জায় পড়বো। মুগ্ধ মনে মনে ওদের দিকে তাকিয়ে বলল, হায় রে মেয়ে মানুষ, তোমাদের বুদ্ধি যে হাঁটুর নিচে সেটা আবার প্রমাণ করলে। যাই হোক, আমি বললাম এক মিশনের কথা, ওরা বুঝলো আরেক মিশনের কথা। দৌড় মাথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এইসব কথা বলে ভাবিদের দিকে তাকাতেই দেখে ভাবিরা বড় বড় চোখে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। মুগ্ধ ভ্রু নাচিয়ে ভাবিদের জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এইভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি আগের তুলনায় আরো বেশি সুন্দর হয়ে গেছি? মুগ্ধ, এইসব কি শুনছি? তোমার থেকে এগুলো কখনোই আশা করিনি। এসব চাচ্চু জানলে কত কষ্ট পাবে জানো? আমি কি করেছি আমি এটাই বুঝতে পারছি না। আমাকে বলো, আর না বললে জানবো কি করে? তুমি কালকে রাতে রুহিকে রুম থেকে কেন বের করে দিয়েছো? আবার সবাই সকাল সকাল ওকে রুমে ডেকে নিয়েছো কেউ দেখার আগে। আর এগুলো ওকে কি পড়তে দিয়েছো? আবার জোর করে শাওয়ার নিয়ে বলেছো, যাতে কেউ তোমাদের ডাউট না করে। কি এগুলো আমি করছি? একদম ন্যাকা সাজবে না। রুহি, তুমি কিচ্ছু মনে করো না, আমরা আছি তোমার পাশে। এবার চলো, আমরা পাশের রুমে তোমাকে নিয়ে যাই, রেডি করে দিই। বড় আম্মু ডাকছে। আচ্ছা ভাবি, চলেন। এসবও দেখার বাকি ছিল খোদা।
রুহি রুম থেকে বের হওয়ার আগে মুগ্ধর দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আর মুগ্ধকে যে রুহি ওভাবে গোল খাওয়াবে মুগ্ধ ভাবতেও পারেনি। বেচারা, মুগ্ধ গোল খেয়ে ওইখানেই দাঁড়িয়ে রুহির যাওয়া দেখছে। মুগ্ধ মনে মনে হাসলো। রুহি এভাবে ওকে ফাঁসিয়ে দেবে ভাবেনি, কারণ মুগ্ধ চেয়েছিল রুহিকে লজ্জায় ফেলতে। সেখানে মুগ্ধই গোল খেয়ে বসে রইল। মুগ্ধ টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রুহিকে প্রথম দেখার দিনটার কথা মনে পড়ে গেল। সেদিন মুগ্ধ তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছিল অফিসের জরুরি মিটিং থাকায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে জ্যামে আটকে যায়। মুগ্ধ কি মনে করে গাড়ির গ্লাসের দিকে তাকিয়ে দেখে পাশের গাড়ি থেকে মুগ্ধর গাড়িকে কেউ ব্রাশ করে থুতু ফেলছে। এটা দেখে মুগ্ধ সাথে সাথে গাড়ির গ্লাস নামায়। এবার সরাসরি কুলিটা মুগ্ধর শার্টে পড়ে। এবার মুগ্ধ রেগে গিয়ে কিছু বলার আগে গাড়ির থেকে একটা মেয়ে মাথা বের করে। আরে ইয়ার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আজ কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। যদি পড়াশোনা কিছুই করিনি তবুও যাই, দেখি টিচারটাকে কি করে রাগানো যায়। আর মুখটা ধুয়ে আসার সময় পাইনি, তাই গাড়িতে বসে ব্রাশ করে নিলাম। কিছু মনে করবেন না যেন, নিজের দায়িত্বে গাড়িটা সহ নিজেও ওয়াশ হয়ে নেবেন। ভালো থাকবেন, বাই। আর মুগ্ধ কিছু বলার আগেই রুহি গাড়ি টান দেয়। আর মুগ্ধ ভাবতে থাকে এতক্ষণ কি হলো, এ কি মানুষরূপী এলিয়েন নাকি? সরি, কিছু কারণে নায়ক নায়িকার নামটা বদলাতে হচ্ছে। সাদমান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নূর সোফার ওপর বসে ফোনে কিছু করছে। সাদমান আর নূরকে কিছু না বলে নিজে রেডি হয়ে একবার নূরের দিকে তাকিয়ে বলল, এই যে ম্যাম, আপনি কি নিচে যাবেন নাকি এখানেই বসে থাকবেন? যাচ্ছি, চলুন। আপনার জন্যই আমাকে আপনার ভাবিরা আমাকে এখানে বসিয়ে রেখে গেছে। তুমি পারো বটে, তবে তুমি সকালবেলা যা করলে এর হিসাবটা তোলা রইল। সময় করে হিসাবটা বরাবর করে নিব। আর এইভাবে মুখ বাঁকা করবে না, দেখবে একদিন সত্যি সত্যি মুখ বাঁকা হয়ে যাবে। এই, আপনি সামনে থেকে সরুন তো, কানের কাছে বকবক করেই যাচ্ছে সেই কখন থেকে। সাদমান আর নূর একসাথে নিচে গেল। ওদের দেখে সাদমানের বাবা মা নূরের সাথে কথা বলল। সাদমানের বাসায় সাদমানের এক কাজিন থাকে, আর তার নাম সারোয়ার হাসান শুভ। এখান থেকে পড়াশোনা করে। কেউ দেখে বলবে না এটা সাদমানের কাজিন। ওরা সব সময় একে অপরের ক্লোজ। কিন্তু শুভর একটা সমস্যা, উনি কথা বলতে গিয়ে কথা আটকে যায়। আমরা যাকে তোতলা বলে থাকি। নূরকে দেখে শুভ হেসে নূরের সাথে কথা বলতে শুরু করে। তো তো তোমাকে ভাবি বলে ডাকবো না, তো তুমি আমার ছোট, তো তোমাকে রাঙ্গাবনু বলে ডাকবো কেমন? ওর মাঝে মাঝে কথা আটকে যায়, তবে তোমার কেন কথা আটকালো? তুমিও কি? আরে না, ভদ্রতা দেখালাম, কারণ সকালবেলা বাপি বলেছে যে যেমন ভাবে কথা বলবে তার সাথে যেন ভদ্রতা দেখিয়েই কথা বলি। আমার একটা মেয়ের শখ ছিল, বাট আল্লাহ আমাকে দেয়নি। তো আমি এটা মন থেকে ভেবেছি যে আমার ছেলের বউকে আমি আমার মেয়ে করে রাখবো। ওকে ডান, বাট আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করব। তুমি আমাকে শাসন করবে, আবার দুইজন একসাথে মিলে ঘুরতে যাব, ফুচকা খাবো, শপিং করব। আচ্ছা, তাই হবে। মাম্মা, আজ থেকে তুমি আমাকে খাইয়ে দিবে। জানো তো, আমার মাম্মা ওই দূর আকাশের তারা হয়ে গেছে, ওই দূর আকাশের তারা হয়ে গেছে। আমি কখনো মাম্মাকে দেখিও নি, মাম্মার আদরও পাইনি। এবার তোকে একটা মারবো, ফাজিল মেয়ে। তুই না এখনই বললি আমি তোর আম্মা, তাহলে এভাবে বলছিস কেন? দাঁড়াও, আগে খেয়ে শক্তি করে নেই, তারপর না হয় আমাকে মেরো, কেমন? সাদনানের বাবা মা হেসে দিল। বাকিরা একসাথে সবাই খেতে বসলো। নূরকে ওর আম্মা খাইয়ে দিচ্ছে, আর নূর বক বক করেই যাচ্ছে। আগে এই বাড়িতে কথা বলার মতো কেউ ছিল না, এখন একজনকে পেয়েই সাদনামের মায়ের খুশির শেষ নেই। নূর একবার সাদনামের দিকে তাকিয়ে দেখে সাদনান খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। নূরের মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। জানো মাম্মা, আমি দারুণ দারুণ রেসিপি রান্না করতে পারি। তাই নাকি? বাহ, আমার মেয়ে বলে কথা। তা কি কি রান্না জানিস তুই? কেঁচো ভুনা, টিকটিকির বারবিকিউ, মাছের মাথা দিয়ে সেমাই, ব্যাঙের ঝাল ফ্রাই,
আর লাল পিঁপড়া দিয়ে ফ্রাইড রাইস। এত ভালো ভালো রেসিপি আমাদের আর এসব খাওয়ার বয়স নাই। এক কাজ কর মা, সাদনান এসব ডিশ খেতে খুব পছন্দ করে, তুই এসব ডিশ রান্না করে ওকেই খাওয়াস কেমন? হুম হুম, এটা বেটার হবে। আমিও খাবো না মা, তুই সাদমানকে খাওয়াবি কেমন? আচ্ছা বাবা। নতুন নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সাদনান কোনো রকমে খেয়ে ওখান থেকে উঠে পড়লো। সাদনান ভালো করেই বুঝতে পেরেছে নূর শয়তানি করে এইসব বলেছে যাতে খেতে না পারে। আজ অনেক কাজ ওদের বাসায়, ওদের রিসেপশনের জন্য যে যার কাজে বিজি হয়ে পড়েছে। নূর একা একা বসে থেকে কি কি করবে ভাবে। সাদমানের মা ওকে ওদের ছাদে নিয়ে গেল। খুব সুন্দর ছাদটা, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। এদের বাসার এরিয়াটা অনেক বড়। এদের বাগানে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে আর ছাদের চারপাশটা ফুল গাছে ভরা। দেখেই বোঝা যাচ্ছে কেউ খুব যত্ন করে এগুলো লাগিয়েছে। একটা খুব সুন্দর দোলনা সহ বসার জায়গা। চারপাশটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। নূর খুব মনোযোগ দিয়ে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। নূর, তুই এখানেই থাক, তোর বাবা ফোন করছে, আমি দেখে আসি আমাকে ডাকছে কেন। আচ্ছা মামা, তাড়াতাড়ি এসো। যাব আর আসবো কেমন, তুই দুষ্টুমি করিস না কেমন। নূর মনে মনে এত ভালো লাগা মনোমুগ্ধকর পরিবেশ। একটা সেলফি না তুললে এটা নিজের প্রতি নিজের অবিচার করা হয়। সত্যি তো। নূর রেলিংয়ের পাশে দাঁড়াতেই নাকে একটা বোটকা গন্ধ আসে। সে এতেও সেলফি তোলাই বিজি। সে এতই সেলফি তোলাই বিজি যে ওর কোনো হুঁশ নেই। নূরের হাতে বেঁধে কিছু একটা নিচে পড়ে গেল। ওর নিচে থেকে কেউ চিৎকার করে উঠল। কে চিৎকার করে দেখার জন্য নূর নিচের দিকে তাকায়। সাদনানের বাবা একটা কাজে ওকে বাইরে যাওয়ার জন্য বলল। সাদনান রেডি হয়ে যাচ্ছিল, হঠাৎ ওপরের মাথায় কি যেন পড়ল। সাদনান চোখ মুখ কুঁচকে জোর একটা চিৎকার দিল। সাদমানের মা ওর কাছে দৌড়ে গেল আর ওপর থেকে নূর এটা দেখে। সাদনান ওপরের দিকে তাকিয়ে দেখে নূর 32 পাটি দাঁত বের করে ওর দিকে তাকিয়ে গগন ফাটিয়ে হাসি দিচ্ছে। সাদনানের মা নূরের হাসি দেখে হাসতে শুরু করেছে। সাদনান রাগে দুঃখে হনহন করতে করতে ওপরে চলে গেল। সাদনান ওর রুমে না গিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে নূর সেলফি তুলতে বিজি। নূর বিভিন্ন পোজে হেলে দুলে সেলফি নিচ্ছে। সাদনান কোনো কথা না বলে নূরকে গিয়ে জড়িয়ে ধরলো। সাদনানের মাথা নূরের গলায় ঘষে দিল আর সাদনানের মাথার গোবর নূরের গালে লেগে গেল। সাদনানের এমন কাজে নূর অবাক হয়ে তাকিয়ে আছে। সাদনান নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, এই যে আমার দুষ্টু বউ, এই গরিবের পারফিউমটা কেমন লাগছে তোমার? অসভ্য ছেলে, তুই এটা কি করলি? যা বাবা, আমি আবার কি করলাম? তুমি আমাকে এত ভালো একটা পরিস্থিতির সাথে পরিচয় করে দিলে, তোমাকেও এর থেকে কিছু না দিলে তোমার সাথে অন্যায় করা হতো। কুত্তা, বানর, সাদা ভাল্লুক, ডাইনোসরের 3 নাম্বার বাচ্চা, তোকে এবার কি শিক্ষা দেই তুই দেখ। সে পরে দেখা যাবে। আগে এটা বলেন তো, আপনার এখনকার অনুভূতিটা কেমন? আপনার এখনকার অনুভূতিটা যদি আমার সাথে শেয়ার করতেন। আমার অনুভূতি আপনাকে খুব তাড়াতাড়ি বোঝাবো ডেভিল জামাই। আমার সাথে লাগতে আসলে এবার থেকে এরকমই হবে। এই যে দুষ্টু বউ, এবার এই ডেভিল বরের আসল রূপ দেখবে। নূর রাগে হনহন করতে করতে নিচে চলে গেল। সাদনানও সাথে গেল। সাদনান রুমে ঢোকার আগেই নূর ডোর লক করে দিল। সাদনান ডেকেও নূরকে ডোর খোলাতে পারলো না। নূর আগে শাওয়ার নিল, তারপর সাদনানের সব কাপড়গুলোকে বের করে পানিতে ডুবিয়ে রাখলো। ওদিকে সাদনান সুপর রুমে গিয়ে শাওয়ার নিল আর টাওয়াল পরে বসে রইল আর বারবার উকি দিচ্ছে নূর ডোর খুলেছে কিনা। আরে ইয়ার, এবার তো রুম থেকে বের হও। আজ না জানি আমার ইজ্জতের ফালুদা না করে ছাড়ে। আজ বাড়িতে কত মানুষ, আমি এইভাবে কিভাবে বের হব? উফ, এই শুভ গাধাটাও আসছে না। আজ আমিও দেখব তুই কেমন করে ড্রেস পাস। আমার সাথে লাগতে আসা, দাঁড়া, তো সাঁতার কাটার ব্যবস্থা করছি আমি। নূর সাদনানের রুমের বারান্দায় গিয়ে দেখে একজোড়া ময়না পাখি। কথা বলতে পারে কিনা দেখার জন্য নূর ওদের কাছেই টোকা দিল। অমনি দুষ্টু বউ, না বিউ, দুষ্টু বউ না বলেই
চেঁচামেচি শুরু করলো। নূর ওদের কথা শুনে মুচকি হেসে ভ্রু কুচকে দিয়ে ওদের দিকে রাগি চোখে তাকিয়ে, এসব তোদেরকে কে শেখালো? ওই ফাজিলটা, তাই না? নূর শাড়ি পরতে পারে না, এই জন্য স্কার্ট আর লেডিস স্কার্টের সাথে ওড়না পেঁচিয়ে ড্রয়িং রুমে গেল। ওইখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা বসে বসে খেলছে, আর একটা বাচ্চা নূরকে দেখে ফোকলা দাঁতে হাসি দিল। নূর ওই বাচ্চার কাছে গিয়ে দেখে বাচ্চাটার হাতে অনেকগুলো চকলেট। নূর বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আদর করলো, আর অনেক সময় ধরে বাচ্চাটার গালগুলো খুব চটকে দিল। বাচ্চাটার কাছ থেকে অনেক সময় ধরে চকলেটগুলো হাতানোর চেষ্টা করেও নূর কিছুতেই চকলেটগুলো নিতে পারলো না। এক সময় জোরে একটা চিমটি দিল, আর বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। আর সাধনজন শুভকে ডেকে নিয়ে নতুন করে ড্রেস আনিয়েছে। তারপর ড্রেসগুলো পরে বের হয়েছে, আর কাজের মেয়েকে দিয়ে ওর ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে বলে দিয়ে এসেছে। সাদনার নিচে নেমে এপাশ ওপাশ যাচ্ছিল। বাচ্চাটা এক দৌড়ে সাদনানের কোলে ওঠে। আরে আমার সিমি সোনাটা কান্না করে কেন? আরে আম্মু কান্না করে না সোনা, কি হয়েছে বলো তো আমাকে, কান্না করছো কেন? এও আমার দেখার বাকি ছিল, ছোট্ট একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খাওয়ার জন্য। এই মেয়েকে নিয়ে আর কত লজ্জায় পড়তে হবে আল্লাহ জানে। এটা কেউ জানতে পারলে কত হাসাহাসি করবে, একটা বাচ্চার থেকে চকলেট কেড়ে খেতে চাই। খুব ভালো করছো। ও চাইলে ওকে একদম চকলেট দিবে না কেমন? আমি একটু পর তোমাকে আরও চকলেট এসে দিব কেমন? সাদনান মিশিকে কোলে নিয়ে কোল থেকে নামিয়ে নূরকে খুঁজতে থাকে। এক সময় নূরকে রান্নাঘরে দেখতে পাই, ওর মায়ের সাথে গল্প করছে আর কি যেন খাচ্ছে। সাদনান রান্নাঘরে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে ওর মাকে কফি দিতে বলল, আর নূরের দিকে তাকিয়ে দেখে নূর মাংস পরোটা খাচ্ছে খুব তৃপ্তি করে। নূর একবার সাদনামের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে আবার খাওয়াতে মনোযোগ দিয়েছে। মুখ ভেঙচি দিতে গিয়ে একটা বিষম খেলো নূর। সাদনান নূরের সামনে পানি ধরলো, নূর না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। সাদনান নূরের আরেকটু কাছে গিয়ে বলল, পানিটা খাও, তা না হলে সবাইকে বলে দিব তুমি মিমির থেকে চকলেট কেড়ে খেতে চেয়েছিলে। দুষ্টু বাচ্চাটা বলে দিয়েছে, এবার ওকে আর 2টা চিমটি দিব আমার সাথে দেখা হলে। নূর সাদনানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে একেবারে পানি খেয়ে নিল। তারপর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে একটা গোটা পরোটা নিয়ে ঝোল দিয়ে সাদনানের মুখে চেপে ধরে। মুখের মধ্যে পরোটা ঢুকিয়ে হনহন করতে করতে রান্নাঘর থেকে চলে গেল নূর। সাদনানের মা একটু হেসে রান্নাঘর থেকে চলে গেল, আর সাদনান মুখে পরোটা নিয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছে। নূর এটা করবে সাদনান ভাবতে পারেনি। ওদিকে নূর যাওয়ার সময় একটা মুটকি একটা নাদুস মহিলার সাথে ধাক্কা খেয়ে মহিলাটাকে বুঝতে পারেনি এটাই নতুন বউয়ের জন্য একটু কিছু শুনিয়ে দিল। আর নূর রেগে গিয়ে, ওই মুটকি, তুই কি চোখে কম দেখিস? একটু কম খা, শরীরে এত মাংস হয়েছে যে ওই চোখ দুটো মাংসতে ঢেকে যাচ্ছে, আর এখন চোখেও কম দেখিস। নূর আরো রেগে গিয়ে মহিলার সাথে ঝগড়া করতে আসে। সাদনান আর ওর মা এসে দুজনকে থামায়। সাদনান নূরকে জোর করে রুমে নিয়ে যায়, আর ওই মহিলাকে নিচে বাগানে গিয়ে নিয়ে যায়। সাদনানের মা নূর রুমে গিয়ে বকবক করতেই থাকে, আর সাদনান ওর দিকে তাকিয়ে। দেখতে তো আল্লাহ কোন দিকে কম করেনি, এক কথায় মাশাল্লাহ। কিন্তু একটাই সমস্যা, তোমার মাথায় একটা তার ছেঁড়া হলে কম হতো, কিন্তু এখন তো দেখি 3টেই ছেঁড়া। আমি এই লিনকে নিয়ে সারা জীবন থাকবো, এটা ভাবা যায়? এই কাঠবিড়াল, তুই আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? লুচু পোলা, যা ভাগ এই রুম থেকে। মেয়ে মানুষ দেখলেই হা করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকালাম, তাও আমাকে লুচুর অপবাদ দিলে? ঠিক আছে, তাহলে আজ লুচুগিরি করেই এই অপবাদটা নিব, তা না হলে নিজেও শান্তি পাবো না। কি বলছেন? আমাকে একদম ভয় দেখাবেন না, আমি একদম ভয় পাই না। সাদনান এগোতে থাকে আর নূর পেছাতে থাকে। সাদনান নূরের মুখের অবস্থা দেখে কোন রকমে নিজের হাসি আটকে রাখে। এই মেয়েগুলো এই রকমই হয়, দূরে থাকলে মুখে হাজারো প্রলাপ বকে, বাট ভালোবাসার মানুষটা সামনে এসে দাঁড়াতেই সব গন্ডিপনা ফিনিশ। সাদনান মনে মনে খুব মজা নিচ্ছে,
আর নূরের ভয়ে মুখটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। পেঁচাতে পেঁচাতে নূর দেওয়ালের সাথে ধাক্কা খায়, আর সাদনান শয়তানি হাসি দিয়ে পাশের আলমারি থেকে একটা বক্স বের করে নূরের সামনে এগিয়ে দেয়। নূর বোকার মতো সাদনানের দিকে তাকিয়ে নিজের বোকামির জন্য নিজেই নিজেকে মনে মনে বকা দিচ্ছে। আরে নূর কুল ইয়ার, ওই উগান্ডার সামনে এত ভয় পাচ্ছিস কেন? ওই গাভীটা না বলদ। ছেলেরা বলদ হয়। আর ও হ্যাঁ, কি জানি বলছিলাম, ওই বলদটাকে এত ভয় পাওয়ার কি আছে? কুল কুল। এই যে ভিতর ডিম, কি মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করা হয়ে গেলে এটা নিন। শেষ। কি শেষ? ওই যে আপনার গোষ্ঠী উদ্ধার করা। ও গুড জব। আচ্ছা, আমাকে তুই তুমি আপনি না বলে তুমি ডাকতে পারো না? না পারি না, ঠং দেখলে বাঁচি না। আর আমাকে ভিতর ডিম বললেন কেন? এই যে আমাকে দেখে ভয় পাচ্ছ, তাই তোমাকে ভিতর ডিম বললাম। একদম আমি আপনাকে ভয় পাই না, একদম মিথ্যা কথা বলবেন না। ও তাহলে বলছো ভীতু না? তাহলে এক কাজ করো তো, তাহলে বুঝবো তুমি কেমন সাহসী মেয়ে। বাট কিস করা, জড়িয়ে ধরা এইসব বাদে যা বলবেন আমি রাজি। তাহলে থাক, তুমি এখন যেতে পারো। মেরি মা, ধুর থুক্কু মেরি বউ। আমার সাথে চালাকি? আমি তো জানি তুই কেমন লুচু বদ পোলা, তোরে হারপিকের পুকুরে ডুবাবো। সাদনান আর কিছু না বলে চলে গেল। আবার হুট করে এসে দুম করে নূরের গালে কিস করে দিয়ে দৌড় দিছে, যাতে ইন্টারন্যাশনাল গালিগুলো থেকে এখন মুক্তি পায়। নূর কি করবে বুঝতে না পেরে বিছানার ওপর ঠাস করে বসে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। আর সাদনান দরজার পাশে দাঁড়িয়ে নূরের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। দুষ্ট বউ, তুমি আমাকে দুষ্টু মেয়েতে হারাতে পারবে ঠিকই, বাট আমি তোমাকে রোমান্টিকতার থেরাপি দিতে থাকবো। দেখি তুমি আমাকে ভালো না বেশে কেমনে থাকো। তুমি আমার দুষ্ট বউ, আর আমি তোমার জন্য রোমান্টিকের ডেভিল বর হব। আজ থেকে শুরু এই ডেভিলকে দেখার জন্য। সাদনানের ভাবিরা নূরকে আবার শাড়ি পরিয়ে দেয়। সাদনানের বউ দেখার জন্য আরো মানুষ এসেছে, ওদের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। নূর এবার পড়েছে গ্যারাকলে। কিছু সময় মাথা নিচু করে বসে থাকার পর আর পারছে না এভাবে কার্টুনের মতো বসে থেকে রোবটের মতো উত্তর দিতে। ওই মহিলারা এটা সেটা জানতে যাচ্ছে আর নূর সেগুলোর উত্তর দিচ্ছে, আর মহিলাদের গোষ্ঠী উদ্ধার করছিল, আর পাড়া প্রতিবেশীদের খাওয়ার জন্য ব্যবস্থা করে দিল। আর সাদনানের মা বুঝতে পেরে নূরকে খাবার পরিবেশন করার জন্য টেবিলের সামনে নিয়ে গেল। নূরকে সাদনানের পাশে বসিয়ে দিল। সাদনানের বাসায় সবাই একসাথে খায়, আর সাদনানের বাবার কড়া নির্দেশ সকালে আর রাত্রে একসাথে খাবার খাবে। সে যে যার কাজ আছে সব একসাথে খাওয়ার আগে ও পরে করতে হবে। সাদনান নূরের মুখের দিকে তাকিয়ে এটা ওটা খাবার তুলে দিচ্ছে। নূর বারবার না করতেও সাদনানের কথা শুনছে না। নূর সাদনানের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। হঠাৎ সাদনান চিৎকার করে উঠল, আউচ! কিরে, কি হলো? সাদনানের বাবা মা সাদনানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাদনান হুট করে এইভাবে চিৎকার করায় উঠলো কেন? সাদনানের মা বুঝতে পেরেছে নূর কিছু করেছে, তাই সাদনানের দিকে না তাকিয়েই অন্য কথা তুললো। আর নূর সাদনানের পায়ে নখ বসিয়ে চেপে ধরে আছে। বেচারা সাদনান না পারছে বলতে, না পারছে কি করতে। আজ ওদের রিসেপশনের জন্য পুরো বাড়িটা সাজানো হচ্ছে। চারপাশে বিভিন্ন রকমের লাইট, বিভিন্ন রকম কাপড় দিয়ে সাজানো হচ্ছে। চারিদিকে বাচ্চারা হইচই, সবাই বিভিন্ন কাজে ছুটোছুটি করছে। সাদনান ওর কিছু কাজের জন্য বাসার বাইরে গেছে। নূর বসে বসে সাদনানের ভাবিদের সাথে গল্প করছে। নূরকে ওদের বিভিন্ন কথা বলে লজ্জায় ফেলার চেষ্টা করছে, বাট নূর খুব বুদ্ধি খাটিয়ে ওদের থেকে এড়িয়ে যাচ্ছে। নূর মনে মনে ওদের গোষ্ঠী উদ্ধার করছে, আর ওদের সামনে মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। আমার দেবর কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কালকে রাতে যে সাদনান তোমাকে রুম থেকে বের করবে না, এটা আমরা খুব ভালো করে জানি। তবু ওকে বকা দিলাম। দিয়ে আমার গোষ্ঠী উদ্ধার করছেন? না মানে আসলে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল, এই জন্য বকা খাওয়ালাম। তাহলে একসময় আদর দিয়ে বসিয়ে দিও, কেমন? আজ যদি আমার বাড়ি হতো তাহলে আপনাদের কি হাল করতাম। আল্লাহ গো, আমার মুখে ব্রেক দাও। না জানি মুখের ব্রেক কতটুকু সময় ধরে রাখতে পারবো। একবার আমার মুখের ব্রেক ছুটে গেলে না জানি এদের হাল কি হবে। আচ্ছা, তুমি এখন একটু বিশ্রাম নাও, একটু পর পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে। আমরা গেলাম। যাক বাবা, বাঁচা গেল।
জি ভাবি। উফ বাবা রে বাবা, এই বিয়ে না বোঝা। বাপি, তুমি আমাকে কোন গ্যারাকলে পাঠালে? উরি মা, এই হুকুমুখোটা তো সেই হ্যান্ডসাম। দেওয়ালে লাগানো সাদনানের ছবিগুলো দেখে কথাটা বলল। সাদনান খুব শৌখিন একটা ছেলে, সেটা ওর রুম দেখলেই বোঝা যায়। রুমের মাঝখানে বেড, তার পাশে সেন্টার টেবিল আর একটা বই রাখা শেলফ, সেখানে বিভিন্ন রকমের গল্পের বই। একটা আলমারির সাথে বিভিন্ন রকমের আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো। রুমের প্রতিটা জিনিস লেটেস্ট মডেলের। ছেলের চয়েস আছে বলতে হবে, ছেলেটার চয়েস আছে বলতে হবে। নূর ঘুরে ঘুরে রুমটা দেখছে আর মনে মনে ভাবছে, একটা ছেলে এত গোছানো কিভাবে? আমি নিজেই একটা মেয়ে হয়ে অগোছালোর চূড়ান্ত সীমানায়। আমার রুমটা আমি কোনো দিন গুছিয়েও রাখতে পারি না। ইস, আমার রুমটার জন্য এখন খুব কষ্ট হচ্ছে। থাক, মন খারাপ করে কি হবে? একদিন তো মরেই যাব। রুম গুছিয়ে কি হবে? কি আর করা, রুম গোছাতে তো পারি না, এই বলে মনকে এখন সান্ত্বনা দেই। তবে এই ডেভিলটা তো সাজাতে পারে। আমি আর শিখে কি করব? ওকে দিয়ে সব কাজ করিয়ে নিব। সাদনান বিভিন্ন পোজ দিয়ে তোলা অনেক ছবি দেওয়ালে ফ্রেম বন্দি করা আছে। নূর একটা পিক নিয়ে পাশের টেবিলে থাকা সিগনেচার পেন দিয়ে মুখ চোখ এঁকে দিল। নূর সাদনানের ছবিটা নিয়ে নিজের ইচ্ছে মতো কালি দিয়ে একে আবার ঠিক করে সাজিয়ে রেখে দিল। নূর বসে বসে সাদনানের রুমের অ্যাকোরিয়াম আছে, ওটাই মাছগুলোকে দেখছিল। একবার উঠে খাবার দিল, তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে শুয়ে মাছগুলো দেখতে দেখতে একসময় ঘুমিয়ে গেল। সাদনান বাসায় ফিরে ওর রুমে চলে গেল। রুমে ঢুকে দেখে নূর বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। সাদনান হেসে নূরের দিকে এগিয়ে গেল, হাতে থাকা শপিং ব্যাগটা বিছানায় রেখে দিল। সাদনান নূরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নামের মতোই নূরের মুখে নূর আছে, আর খুব মায়াবী একটা মুখ। এই মেয়েকে দেখলে কেউ বলবেই না মেয়েটা এত দুষ্টু। সাদনান আর একটু এগিয়ে নূরের কপালে ঠোঁট ছোঁয়ালো। সাদনান একটু মুচকি হেসে আবার ঠোঁট ছোঁয়াতে যাবে, তাকিয়ে দেখে নূর ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সাদনান এবার, মানে তোমার মুখে মশা বসেছিল, তাই তাড়ানোর জন্য এখানে বসেছি। ঢপ মারার জায়গা পাস না, লুচু পোলা। তুই লুচু পোলা, সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আচ্ছা বাদ দাও, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। এখনই নাকি পার্লার থেকে মেয়ে আসবে, মা আমাকে তোমাকে ডাকার জন্য পাঠিয়েছে। এই যে, আপনার নামটা কি জানো? বিয়ে করছে অথচ বরের নাম জানো না? যাই হোক, এলিয়েনদের কিছু মনে থাকে না। আমার নাম সাদনান। সে যাই হোক, আপনার নাম মনে রাখতে আমার বইয়ে গেছে। নূর উঠে ওয়াশরুমে গেল আর সাদনান ওর ড্রেস বের করে নিল। নূর ওয়াশরুম থেকে বের হলো। নূরের মুখে ফোঁটা ফোঁটা পানি, আর তার উপরে কেবল ঘুম থেকে উঠেছে। নূরকে যেন সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। সাদনান নূরকে যত দেখছে বারবার একের রূপ এক এক রকম লাগছে। নূর এগিয়ে আসতেই সাদনান নূরের হাতে একটা প্যাকেট তুলে দিল। নূর কিছু বলার আগেই সাদনান ওর ড্রেস নিয়ে শুভর রুমে চলে গেল। নূর প্যাকেট খুলে দেখে খুব সুন্দর একটা ডিজাইন করা একটা লেহেঙ্গা। পেস্ট কালার, পুরো ভারী কাজ, পেস্ট কালারের ওপর গোল্ডেন পাথরের কাজ। সাদনান নিজের হাতে ডিজাইন চুজ করে দিয়েছে। ওদের দুজনের ড্রেস ডিজাইন করা একই রকম। নূর লেহেঙ্গাটা দেখে খুশিতে উড়াধুরা নাচানাচি করতে লাগলো। দরজায় কে যেন নক করলো, আর নূর ভদ্র মেয়ের মতো বিছানায় দুম করে এসে বসে পড়লো। পার্লার থেকে মেয়েরা এসেছে নূরকে সাজাতে, ওরা নূরকে সাজাতে বসলো। সাদনানকে ওর বাবা নূরের বাবার সাথে কথা বলার জন্য ডেকেছে। সাদনান হাসি মুখে সবার সাথে কথা বলল। সাদনানের মা সাদনানকে রেডি হয়ে আসতে বলল। সাদনান ওর ওয়াচটা নিতে ভুলে গেছে, তাই তো ওর রুমে ঢুকে পড়ল। সাদনান রুমে ঢুকে ওর চোখ ছানা ভরা হয়ে গেছে। নূর লেহেঙ্গার ওপরে ব্লাউজটা পরে, নিচে লেহেঙ্গাটা পরে ওড়না ছাড়া দাঁড়িয়ে আছে। পার্লারের মেয়েটা সাদনানকে দেখে দাঁড়িয়ে গেছে, আর নূর উল্টো ঘুরে বারবার বলছে, হুকগুলো লাগিয়ে দিন প্লিজ। উফ, দিন না তাড়াতাড়ি। নূর সাদনানকে দেখেনি, কারণ নূর উল্টো দিকে ঘুরেছিল তখন। সাদনান নিজের মতো থতমত খেয়ে গেছে। সাদনান
মাথা নিচু করে নেয়। সরি, আমি জানতাম না আপনারা এসে গেছেন। আমি ভুল করে ঢুকে গেছি। আমার রুম তো, তাই নক না করে ঢুকে পড়ছি। ইটস ওকে। সাদনানের কথা শুনে নূর চুলগুলো পেছন দিকে দিয়ে দেয়, আর সাদনান ওর ওয়াচ, হেয়ার জেল আর কিছু জিনিস নিয়ে দ্রুত পায়ে হেঁটে যায়। আর নূর সাদনানের 14 গোষ্ঠীকে গালি দিয়ে উদ্ধার করতে থাকে। সাদনান খুব ভালো করে জানে নূরের শোধ তুলেই ছাড়বে। সাদনান তো আর ইচ্ছা করে করেনি, এটা তো ফাজিল মেয়েটা বুঝবে না। সাদনান শুভর রুমে গিয়ে ডোর লক করে, বিছানায় দম করে 4 হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, ওর সামনে আর কিছুক্ষণ থাকলে আমি মরেই যেতাম। ও এমজি, আমি কল্পনা করতে পারিনি আমার দুষ্টু বউকে এতটা ভালো লাগবে আমার চুজ করে দেওয়া লেহেঙ্গাতে। উফ নূর, আমি তোমাকে কি করে বোঝাই? তোমাকে এই লুকে দেখে আমি কনফিউজড। আমি তোমাকে হুট করে দেখে সত্যি অবাক হয়ে গেছি। আমি অনেকের মুখে শুনেছি প্রিয় মানুষটা নাকি সামনে থাকলে নাকি দ্রুতগতিতে হার্টবিট চলতে শুরু করে। আমি এটাতে এখন বিশ্বাসী। তোমাকে এই লুকে দেখে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার নূর মনিটা যে কবে আমাকে বুঝবে যে আমি আমার দুষ্টু রানীটাকে এতটা ভালোবাসি। নূরকে সাদনানের মা একটা বড় বক্সে করে গয়না দিয়ে গেল। নূরের কপালে একটা চুমু দিয়ে দোয়া করে গেল যাতে কারোর নজর না লাগে। উনি তো আর জানেন না যে ওনার বলদটা মানে ওনার ছেলে নজর পড়ে গেছে আগেই। নূর ছটফট করতেই আছে। ওকে সাজাতে গিয়ে পার্লারে মেয়ে দুটার নাজেহালা অবস্থা। নূরের সাজ কমপ্লিট। নূরের ভারী মেকআপ পছন্দ না, এর জন্য হালকা সাজের সাথে কপালে টিকলি, নাকের নলক, কানের দুল, 2 হাত ভর্তি চুড়ি, গলায় নেকলেস, কোমরে কোমর বন্ধনী আর খোপাতে রজনীগন্ধার গাজরা, টানা করে চোখে কাজল আর লিপস্টিক। এক কথায় চোখ ধাঁধানো একটা সাজ। নূর আয়নায় নিজেকে নিজে অবাক চোখে তাকিয়ে রইল। ওকে এই লেহেঙ্গার সাথে এই সাজটা দারুণ মানিয়েছে। আপনারা নজর দিয়েন না যেন, তাহলে আপনাদের মুখে ব্রণ উঠবে। নূরকে নিচে নিয়ে যাওয়ার সময় সাদনানের ভাবিরা এলো। নূর হাঁটতে পারছে না ঠিক মতো। নূর রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই সাদনানও শুভর রুম থেকে বের হলো। নূর আর সাদনানের চোখাচোখি হলো। নূর আজ কেমন যেন সাদনানকে দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল, আর সাদনান হাঁ করে তাকিয়ে আছে। ছেলেরা একটু বেহায়া হয় আর কি, দেখেন কেমন করে তাকিয়ে আছে। ভাবিদের খোঁচা খেয়ে সাদনান হুঁশ আসে, আর ওরা দুজন দুজনকে একসাথে নিচে নামতে বলে, আর ওখান থেকে ঠাস ঠাস। আরে ভয় পাবেন না, ঠাস ঠাস করে ফটোশ্যুট হয়। আমি এটাই বলতে চাইছি। নূর সাদনানের সাথে নামতে নামতে সাদনানের হঠাৎ করে নূরের হাত চেপে ধরে। নূর থমকে দাঁড়িয়ে পড়ে। সাদনান এক টানে নূরকে ঘুরিয়ে কোলে তুলে নেয়। নূর এটা ভাবতেও পারেনি সাদনান ওকে কোলে তুলে নেবে। নূর সাদনানের গলা জড়িয়ে ধরল, আর সাদনানের গেস্টরা সহ আরও কাজিন ফ্রেন্ডরা সিটি বাজাতে শুরু করলো। নূর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে, মনে হচ্ছে সাদনানকে এক্ষুনি ধ্বংস করে দিবে। সাদনান একবার নূরের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। সাদনান নূরকে নিয়ে ওদের যে আলাদা করে যে জায়গার ব্যবস্থা করা হয়েছে ওখানেই বসিয়ে দিল। সবাই এসে ওদের দোয়া করছে, কথা বলছে, হাসাহাসি করছে, কিন্তু নূর চুপ মেরে গেছে। সাদনান নূরের পাশে বসে। নূর সাদনানের দিকে একবার তাকায়। সাদনান খেয়াল করে নূরের 2 চোখে পানি ছলছল করছে। নূর মাথা নিচু করে আছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। সাদনান নূরের কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার কি খুব ক্ষুধা লাগছে? তোমার জন্য কি খাবার আনবো? কথা বলছো না কেন? আমাকে বলো কি সমস্যা, না বললে কি হয়েছে জানবো কি করে? আমার দিকে তাকাও। নূর, বলো আমাকে সমস্যা কি হচ্ছে? তোমার কি শরীর খারাপ করছে? আচ্ছা চলো রুমে চলো। আমি ঠিক আছি। এই মেয়ে কি হয়েছে বলবে? নূর, তুমি কাঁদছো কেন? আর ইয়ার বলো না কি হয়েছে। বাপি, বলো কি হয়েছে। আমি বাপিকে ছাড়া কখনো থাকিনি, আর আমি কালকে থেকে বাপিকে দেখিনি। বাপি কি আসবে না? আমি বাপির কাছে যাব। আরে বোকা, আমি এটা বললেই হয়। তোমার চোখে পানি দেখে জানো আমার কত টেনশন হচ্ছিল। আচ্ছা একটু বসে থাকো, আমি আসছি, কেমন? সাদনান গিয়ে দেখে নূরের বাপি সাদনানের বাবার সাথে খুব গল্প করছে। সাদনান নূরের কথা বলল, আর নূরের বাপি সাদনানের কথা শুনে জোর কদমে নূরের কাছে আসলো। মেয়ের শ্বশুরবাড়ি এসে মেয়ে করলে তো হয় না, এজন্য হাজার ব্যাকুলতা নিয়েও সবার সাথে হেসে হেসে কথা বলছিল নূরের বাবা। নিজের কলিজার টুকরোকে না দেখলে তার বাবা মা জানে তাদের কেমন ব্যাকুলতা হয়। নূর ওর বাবাকে দেখে ভ্যাবা করে কেঁদে দিল। সাদনান দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছিল।
কেন জানি নূরের কান্না ওর সহ্য হচ্ছে না। বাবা মেয়ের মান অভিমানের পালা শেষ করলো। সাদনান সহ নূরের গেস্টরা মিলে হইচই শুরু করলো। সাদনান আর নূরকে পাশাপাশি বসানো হয়েছে। নূর আর চোখে সাদনানকে দেখছে আর মনে মনে বলছে, আচ্ছা, ওকে দেখলে আমার হার্টবিট এত ফাস্ট গতিতে চলা শুরু করে কেন? আমি কেন জানি আনইজি ফিল করছি সাদনানের সামনে থাকলে। আজ এত গোছগাছ করছে কেন ডেভিলটা? ও তাহলে তো অনেক মেয়ে আছে, তাদের দেখতে হবে না, তাদের দেখাতে হবে না। আমি কি এমনি এমনি তোকে লুচু বলছি? তবে আজ একটু ভালো দেখাচ্ছে ওই ডেভিলটাকে। থুর না, তাকাতে চাইলেও চোখ চলে যাচ্ছে। আমাকে দেখবে ভালো কথা, তা এভাবে চোরের মতো তাকাচ্ছ কেন? আমাকে বললেই তো হয়, আমি সোজা হয়ে তোমার সামনে বসে থাকতাম। ইস, এভাবে তাকেও না গো, আমার কেমন জানি লজ্জা লাগছে। ইস, কি লজ্জা, কি লজ্জা! ডেভিলটা দেখেই নিল না, ওকে বসতে দেওয়া যাবে না। একদম বাজে কথা বলবেন না, যেই না চেহারা আবার নাম তার পেয়ারা। আপনার দিকে তাকাতে বয়েই গেছে আমার। নিজেকে কি ভাবেন, রাজকুমার? যেই তো কালুয়া, তার আবার ভাব দেখলে শরীর জ্বলে যায়। যা বাবা, আমি কি করলাম? সত্যি কথা বললে সবার গায়ে ফোসকা পড়ে। নিজে চুরি করে করে তাকাবে আর আমি বললেই দোষ। আপনার সাহস তো কম না। আপনাকে তো আমি দেখে নিব, আমাকে চোর বলা? দাঁড়ান, আপনাকে আমি। কুল কুল, তুমি যা ইচ্ছে করো, বাট একটা কথা মনে রেখো, তুমি যা দুষ্টুমি করবে সে অনুযায়ী তোমাকে রোমান্টিক ডোজ দিব আমি। আর আজ সকালের বাকি থাকা কাজটাও সেরে ফেলবো। সবাই মিলে ফটো তোলা শুরু করলো। সাদনান আর নূরের কাপল পিক তুললো অনেকগুলো। সাদনান আর নূর যখন পাশাপাশি দাঁড়িয়ে পিক তুলছিল তখন দুজনের শরীরে টাচ লাগে, আর নূর যেন এত লজ্জায় কুকড়ে যাচ্ছে। তবে সাদনান এটা খেয়াল করে যে নূর খুব আনইজি ফিল করছে। ক্যামেরাম্যান সাদনানকে নূরের কাঁধে হাত রাখতে বলে। সাদনান নূরের দিকে তাকায়। সাদনান নূরের কাঁধে হাত রেখে বুঝতে পারে নূর কাঁপছে। সাদনান নূরের মুখের দিকে তাকিয়ে দেখে নূরের মুখটা লাল হয়ে আছে। সাদনান বুঝে গেছে নূরকে কাবু করার উপায়, কারণ নূরকে সোজা করতে হলে নূরকে রোমান্টিক ডোজের ভয় দেখাবে। সাদনান নূরের আরও কাছে গিয়ে নূরের শরীর ঘেঁষে দাঁড়ায়। ফিসফিস করে নূরকে গিয়ে বলল, তোমাকে কি সুইটার বা চাদর এনে দিব? এত গরমে কেউ সোয়েটার পরে? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হইনি, তোমার ভালোর জন্য বলছি। আমি তো বুঝতে পারছি তুমি কাঁপছো, আর এর জন্য বললাম আর কি। আপনি আসলে খুব অসভ্য একটা লোক। যা বাবা, আমি কি ভুল বললাম নাকি? সাদনান নূরকে ইজি করার জন্য একটু ফান করলো। ওরা সবাই একসাথে খেতে বসলো। নূরের বাপি আর সাদনানের বাবারা একসাথে বসলো, আর সাদনান আর নূর একটু আলাদা জায়গায় বসলো। সাদনানের মায়ের বুদ্ধিতে এটা করা হয়েছে, কারণ ওদের এখন যত একসাথে থাকতে দেওয়া হবে তত তাড়াতাড়ি দুজন দুজনকে বুঝতে পারবে। সাদনান ওর পায়ের জুতা খুলে আস্তে করে নূরের পায়ের পাতার উপর পা রাখলো, আর নূর চমকে উঠে চোখ বড় বড় করে সাদনানের দিকে তাকিয়ে আছে। সাদনান আপন মনে ওর সামনে থাকা খাবারগুলো নূরের জন্য পরিবেশন করে নূরের সামনে দিল। আর নূর এত শখ খেয়েছে যে কথা বলা সত্যি হারিয়ে ফেলেছে। সাদনান নূরের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। নূরের হাত ভর্তি চুরি, এর জন্য নূর খেতে পারছে না। সাদনান নূর সামনাসামনি না বসে নূরের পাশে এসে বসে নূরকে আড়াল করে নূরের মুখে খাবার তুলে দিল। নূর এবার আশ্চর্যের চূড়ান্ত সীমানায়। সাদনান নিচে থেকে নূরের পায়ে খোঁচা দিচ্ছে হাঁ করার জন্য। নূর হাঁ করলো, সাদনান ওর মুখে খাবার দিল। ক্যামেরাম্যান এই এত ভালো মুহূর্তের সময়টাকে হাতছাড়া করতে দেয়নি। ওদেরই দারুণ কাপলের পিক তুলে নিয়েছে। নূর আজকে ওর বাবার বাসায় যাবে, এজন্য ও খুব খুশি। এদিকে অনুষ্ঠান শেষ করে নূররা বের হয়ে গেল ওদের বাসায় যাওয়ার জন্য। নূরের বাবারা ইচ্ছা করে আলাদা গাড়িতে পাঠিয়েছে, আর বাকিরা তিনটাতে। সাদনান নিজের গাড়িটা নিল, আর ও নিজে ড্রাইভ করা শুরু করলো। সাদনান নূরের বাবাকে বলে দিল ওরা একটু দেরিতে বাসায় পৌঁছাবে। নূর গাড়িতে বসলো, আজ খুব খুশি, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। নূর সাদনানের দিকে একবার তাকিয়ে জোর গলায় গান শুরু করলো। যার বরটা কালা তারি কপাল ভাল লাগো, যার বরটা কালা তারি কপাল ভাল লাগো, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। হোয়াট? আপনার হোয়াটের মায়েরে বাপ! আপনি এত জোরে ব্রেক করলেন কেন? উফ, মাথায় ঠুয়া লাগলো তো আমার। হোয়াট? ঠুয়া আবার কি? আর এসব আজীব কথা তোমার মাথায় আসে কি করে? ঠুয়া মানে মাথায় হুট করে কিছুর সাথে ব্যথা লাগা। ভদ্রবলা কিচ্ছু বোঝে না। তোমার কালো ছেলে পছন্দ আগে বলবে না?
আর আমাকে গান দিয়ে বুঝিয়ে দিলে আমি দেখতে কিউট একটা ছেলে, তাই তো? আর কেউ নজর যাতে না দেয় এজন্য গানটা গাইলে, তাই তো? আগে বলবে না তুমি জেলাস ফিল করছো? একদম বাজে কথা বলবেন না। আপনাকে নিয়ে জেলাস ফিল করতে আমার বইয়েই গেছে। বুঝি বুঝি, সবই বুঝি। আমার মাথা আর আপনার মুন্ডু বুঝেন। ওদের দেরি করে বের করার জন্য সন্ধ্যা হয়ে গেছে। সাদনান ড্রাইভ করছে আর নূর সিটের দিকে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাদনান নূরের মুখের দিকে বারবার তাকাচ্ছে, কারণ আজকে জ্যোৎস্না রাত আর বাইরের চাঁদের আলোটা নূরের মুখে এসে লাগছে। নূরের বাপিদের গাড়িটা চলে গেছে। নূর এক দৃষ্টে রাতের আকাশ দেখছে। আজ বাইরের পরিবেশ খুব সুন্দর, আকাশে অনেক তারা ঝিকিমিকি করছে। সাদনানের গাড়িটা একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নূর চারপাশটা দেখে, সাদনানের দিকে একটু সরে আসলো। এতক্ষণ একদম গাড়ির জানালা ঘেঁষে বসেছিল। সাদনান এবার হেসে দিল। সাদনান এবার গাড়িটা বেশ নির্জন জায়গায় থামিয়েছে, আর নূরের সেট বেল্ট খুলে দেওয়ার জন্য সাদনান নূরের খুব কাছে আসে। বাট নূর অন্য কিছু মনে করছে। নূরের জন্য সাদনানের বুকে হাত দিয়ে সাদনানকে আটকায়। ওর কাছে আসার জন্য সাদনান আর কিছু বলে না। গাড়ি থেকে নেমে নূরের পাশের গাড়ির গেট খুলে দেয়। নূর নামতে চাইছিল না, বাট সাদনান নূরের হাত টেনে বের করে নূরকে নামায়, আর নূর সাদনানকে গালি দিতে থাকে। এই অসভ্য ছেলে, আপনি এটা কোথায় নিয়ে আসলেন? ও, আমাকে আপনি বেঁচে দেবেন না তো? ও বাপি, তোমার মেয়েকে মনে হয় আর দেখতে পাবে না গো বাপি। এই ছেলেটা আজ আমাকে মনে হয় মেরেই ফেলবে। এই মেয়ে সব কী বলো এগুলো? চুপ, একদম চুপ। আর একটা কথা বলে সত্যি রাগ কন্ট্রোল করতে পারবো না, তখন দুম করে লিপ কিস করে দিব, তখন বুঝবে। আচ্ছা, আর কিছু বলছি না। ছি, কি বাজে ছেলে। সাদনান নূরকে হাত দিয়ে ইশারা করে সামনে থাকা গাছগুলোর দিকে তাকাতে বলে। নূর সামনের দিকে তাকিয়ে দেখে শত শত জোনাকি পোকা একসাথে উড়ে বেড়াচ্ছে। নূর ওদিকে দৌড় দিল, আর একটু সামনে গিয়ে দেখলো একটা নদীর পার। সাদনান নূরের পেছনে পেছনে গেল। নূর খুশিতে লাফালাফি শুরু করেছে, কারণ খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। সাদনান এসে নূরের পাশে দাঁড়ালো, আর নূর আবারও সাদনানকে বকতে শুরু করলো। সাদনান নূরের মুখ চেপে ধরলো, আর কিছু বলার আগেই সাদনান নূরকে পাশের একটা গাছের সাথে চেপে ধরে। সাদনান একদম নূরের শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর নূরের দুই হাত সাদনান এক হাতে ধরে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে চাঁদের আলোয় নূরকে খুব মোহনীয় লাগছে, আর সাদনানকে নূরের ঠোঁটটা বেশি টানছে। সাদনান কিছু না ভেবে নূরের ঠোঁটে ঠোঁট বসায়। নূর সাদনানের হাত থেকে নিজের হাত ছোটানোর চেষ্টা করছে, কিন্তু সাদনানের সাথে পেরে উঠছে না। সাদনানের যেন ঘোর লেগে গেছে। সাদনানের ঠোঁটে নূর কামড়ে দেয়। সাদনান চোখ বন্ধ করে নেয়। এবার সাদনান নূরকে ছেড়ে দেয়, আর এক দৌড়ে গাড়ির কাছে গিয়ে সিটে বসে পড়ে। নূর এভাবে যাওয়াতে সাদনানের নিজের খুব গিল্টি ফিল করে। সাদনান ওর ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত। সাদনান রুমাল দিয়ে ঠোঁট মুছে গাড়ির কাছে যায়। সরি, আসলে আমি এরকমটা করতে চাইনি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তোমার সাথে যখনই কথা বলি তুমি ফালতু কথা বলে মাথা খারাপ করে দাও, এজন্য আমি রেগে গেছি। আমাকে মাফ করে দাও, আমি আর এরকম করব না। মনে করো না উপরের কথাগুলো এখন তোমাকে আমি বলবো। নো ডিয়ার, তোমাকে তো রোমান্টিক ডোজ দেওয়া কেবল শুরু করলাম। ঢেলে দেওয়ার দিন শেষ। ডোজ দেওয়ার বাংলাদেশ। তোমাকে আমি সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে চেয়েছিলাম, বাট আমি ভুলে গিয়েছিলাম তুমি সোজা পথে চলা মেয়ে না। আপনি যে অসভ্য একটা ছেলে, আপনি সেটা নিজে থেকেই প্রমাণ করলেন। আপনি আগেই বলতেন আমার শরীর ভালোবাসেন, তাহলে তো আমি আপনাকে সঁপে দিতাম। প্রথম রাতেই আপনি আপনার জানোয়ার রূপ ধারণ করতেন। কেন ভদ্র সেজে আছেন? নিজের ভদ্র রূপ ছেড়ে এখন একটু জানোয়ার রূপে বের হয়ে গেল তো। সাদনান নূরকে ঠাস করে চড় মেরে দেয়, কারণ সাদনান নূরের এসব কথা শুনে আরও রেগে যায়। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে দিব। তুমি প্রথম মেয়ে যে আমাকে এত কথা শোনাও। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে কি করতাম নিজেও জানি না। আমি তোমাকে ভালোবাসি নূর, আর এর জন্য তোমাকে এত কথা শুনে চেপে যাই। বাট আজ এখন থেকে ডেভিল রূপ দেখবে তুমি, আর আমি জানোয়ার না। তুমি আমার বিয়ে করা বউ, বৈধ অধিকার নিয়ে তোমার শরীরে টাচ করছি আমি জানোয়ার না। সাদনান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়, আর খুব জোরে গাড়ি ড্রাইভ করা শুরু করে। নূর সাদনানের হাতে মার খেয়ে চুপ করে বসে আছে, আর ফুসফুস করে কাঁদছে। সাদনান নূরের দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে, আর একবার যদি কান্নার সাউন্ড আমার কানে আসে তোমাকে কি করব তুমি কল্পনাও করবে না। ফাজিল মেয়ে, সবসময় আমাকে রাগিয়ে না দিলে হয় না।
তুমি কান্না থামাবে নাকি আরেক গালে দিতে হবে, কোনটা? শুনতে পেলে নাকি আবার বলতে হবে? শুনতে পেয়েছি। মনে থাকে যেন। ওরা ওদের বাসায় পৌঁছে গেল। সাদনান নূরকে এড়িয়ে যাচ্ছে। নূর ওর বাসায় গিয়ে সবার সাথে টুকটাক কথা বলে ওর রুমে চলে গেছে। আর সাদনান একটু কাজ আছে বলে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে। সাদনান আজ নূরের কথায় খুব কষ্ট পেয়েছে। এক জায়গায় গাড়ি থামিয়ে আর নিচে নেমে একটা গাছের পাশে দাঁড়িয়ে নিজের হাতটা গাছের সাথে আঘাত করেই যাচ্ছে। সাদনানের হাত থেকে রক্ত ঝরছে, বাট সাদনান থামছে না, কারণ আজ নূরকে এই হাত দিয়ে মেরেছে। হাতে পাওয়া আঘাত থেকে মনে পাওয়া আঘাতটা বেশি মনে হচ্ছে, কারণ নূরও কি শরীর পাওয়ার কথা বলেছে, সাদনানকে জানোয়ারের সাথে তুলনা করেছে। এটা সাদনান মানতে পারছে না। সাদনান মাটিতে বসে পড়েছে, নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে। সাদনান গাড়ির ভিতর থেকে পানির বোতল বের করে হাতে পানি ঢেলে চোখে মুখে পানির ছিটা দিল। তারপর 2 হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে, আকাশের দিকে তাকায় আর চোখ বন্ধ করে থাকে। সাদনান চোখ বন্ধ করতেই ওর চোখের সামনেই নূরের মায়াবী মুখটা ভেসে ওঠে। সাথে সাথে চোখ খুলে সাদনান দৌড়ে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। সাদনান মনে মনে নিজেকে অনেক অনুতপ্ত, কারণ আজ নূরকে মেরেছে। নিজের কাছে খুব খারাপ লাগছে, এর জন্যই মনে মনে আমি সরি দুষ্টু রানী, আই রিয়েলি সরি। আর তোমাকে কষ্ট দিব না, সব মেনে নিব। তবে তোমাকে আমি এটা বুঝতে দিব না যে আমি তোমার প্রতি খুব দুর্বল। আমি আমার জন্য তোমার মনে ভালোবাসা সৃষ্টি করাবো ডিয়ার। একটা সময় এমন হবে তুমি আমাকে ছাড়া কিছু বুঝবে না, আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। সাদনান নূরের বাসায় পৌঁছে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, বাট নূর নেই এখানে। নূরের একটা কাজিন সাদনানকে নূরের রুমটা দেখিয়ে দিল। সাদনান রুমে ঢুকে অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছে, মনে হচ্ছে ভুল করে কোনো বাচ্চার রুমে ঢুকে পড়েছে। পুরো বিছানায় বিভিন্ন টেডি দিয়ে সাজানো, দেয়ালে বিভিন্ন কার্টুনের ছবি। সাদনান ঘুরে ঘুরে নূরের রুমটা দেখে মনে মনে হাসলো আর এমন একটা ভাব করে থাকলো যেন খুব রেগে আছে। সাদনান গিয়ে বিছানায় আধশোয়া হয়ে শুয়ে অনলাইনে ঢুকে ফেসবুক দেখছিল। আর নূর ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে সাদনানের গুষ্টি উদ্ধার করে কেবল বের হচ্ছে ওয়াশরুম থেকে, একটা কালো 3 কোয়ার্টার আর সবুজ লেডিস গেঞ্জি পরে। ওয়াশরুমের ডোর খোলার শব্দে সাদনান মাথা উঁচু করে নূরকে দেখে, চোখ বড় বড় করে তাকিয়ে এমন একটা ভাব করলো যেন কিছু হয়নি। সাদনান অনলাইন থেকে বের হয়ে ওর ফোনের ক্যামেরা অন করে দেখছে নূর কী করছে। আর নূর সাদনানকে একবার দেখে রাগী চোখে তাকিয়ে চুল থেকে টাওয়াল খুলে চুল মোছা শুরু করলো। কয়েকবার চেষ্টা করলো, বাট ভালো করে না মুছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টাওয়াল বিছানায় ছুঁড়ে মারল। আর টাওয়ালটা গিয়ে সাদনানের মুখে গিয়ে পড়ল। সাদনান টাওয়াল থেকে মাতাল করা সুবাস পাচ্ছে, একটু প্রাণ ভরা সুবাসটা নিয়ে এমন একটা ভান করলো যেন। নূর, এটা কি করলে? ফাজিল মেয়ে, তোমার সাহস তো কম না। আমার মুখে টাওয়েল ছুঁড়ে মারো, তাড়াতাড়ি এটা সরাও, ইমিডিয়েট। সাদনান টাওয়ালটা না সরিয়ে, মানে টাওয়ালটা মুখের উপর রেখেই কথাগুলো বলছে। জি বাপি, তুমি এ কোন উগান্ডার গলায় আমাকে ঝুলালে বাপি? সারাদিন শুধু বকতে থাকে। সাদনানের মুখের উপর থেকে টাওয়াল সরিয়ে নূর চলে আসতে গেলে সাদনান ওকে আবার বসিয়ে দেয়। নূর বসে পড়ে আর সাদনান দাঁড়িয়ে নূরের হাত থেকে টাওয়াল নিয়ে নূরের চুল মুছে দিতে শুরু করে। আর নূর মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলতে থাকে, কখনো মারবে, কখনো বকছে, আবার কখনো ভালোবাসা দেখাবে। ঢং দেখে বাঁচি না, যত সব হাগল পাগলে এসে আমার কপালেই জোটে। সাদনান এটা বলে লাগেজ থেকে জামা কাপড় আর নূরের টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে দুম করে দরজা লাগিয়ে দিল। নূর চমকে ওঠে এভাবে দরজা লাগানোর কারণে। এর জন্যই সবাই বলে লেবু বেশি চিপতে হয় না, আর বেশি চিপলে তিতা হয়ে যায়। ইস, আগে এই ডেভির ভালো রূপে ছিল, আর আমি ভুল করে ইচ্ছে মতো চটিয়েছি, এত তিতা হয়ে গিয়েছে এজন্য। আর তিতা হয়ে এই ডেভিল রূপ ধারণ করেছে। আমার ভালো থাকার দিন শেষ, তবে আপনাকে আমিও ছেড়ে দিব না ডেভিল বর। আদনান ওয়াশরুমে গিয়ে দরজা আটকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। নূরকে এই ড্রেসে খুব কিউট দেখাচ্ছে, সবুজ কালারটা ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। সাদনান তখন নূরের বেশ কয়েকটা পিক তুলে নিয়েছে, আর সব থেকে দারুণ হয়েছে সাদনানের দিকে রাগী চোখে তাকানোটা। আর তখন সাদনান পিকটা তুলে নেয়। সাদনান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালটা ব্যালকনিতে নেড়ে দিয়ে আসে, সাথে ওর ভেজা ড্রেসগুলো। ব্যালকনি থেকে আসতেই নূর দৌড়ে এসে বলে, বাপি আপনাকে খেতে ডাকছে, তাড়াতাড়ি খেতে আসুন। এই কথা বলে হরলিক্স চেটে চেটে খেতে খেতে চলে গেল।
এইভাবে কেউ কাউকে খেতে ডাকে না। না, কিছু মনে করা যাবে না সাদনান, তোর বউটা যে এলিয়েন তুই বারবার ভুলে যাস কেন? আর এলিয়েনরা সব পারে। সাদনান রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সামনে যেতেই নূরের বাবার সাথে দেখা হয়ে গেল। নূরের বাবা সাদনানকে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসালো। কিছু কিছু মেহমানরা থেকে গেছে, এর জন্য বাড়িতে হইচই হচ্ছে। সাদনান গিয়ে একটা চেয়ার টেনে বসলো। কোথা থেকে নূর দৌড়ে এসে সাদনানের পাশের চেয়ারে বসে পড়ল। তারপর পাশে তাকিয়ে সাদনানকে দেখে ভয়ে ভয়ে আবার উঠে ওর এক ছেলে কাজিনের পাশে বসলো। আর সাদনান এতে রেগে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে, তুমি এখানে বসো প্লিজ, কারণ আমাকে তুলে খাওয়ানোর দায়িত্ব তো তোমার, তাই না? মুখে হাসি নিয়ে দাঁতের সাথে দাঁত চেপে কথাটা বলল। সমস্যা নেই, আমি এইখানেই বসে থাকি। খাবার বেড়ে দেওয়ার জন্য রাজু আঙ্কেল তো আছেই। নূর, তাড়াতাড়ি এখানে এসে বসবে। এত কথা বলছো কেন তুমি? সাদমান বাবা যখন বলেছে তখন তাই হবে। তাড়াতাড়ি এখানে এসে বসো। ও আচ্ছা বাপি। রুমে চলো, আজ তোমার হচ্ছে আমাকে ইগনোর করা। সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। নূর ভয় ভয় রুমে ঢুকলো। সাদনান চোখ বন্ধ করে শুয়েছিল। নূর পা টিপে টিপে আবার রুম থেকে বের হবে, এমন সময় সাদনান নূরকে ডেকে উঠল। নূর, এদিকে এসো। বলেন। আরও কাছে এসো আর এখানে বসো। বলুন। আমার মাথা ব্যথা করছে, আমার মাথা টিপে দাও। এক্ষুনি দিবা মানে এক্ষুনি দিবা, কোনো অজুহাত শুনতে রাজি না। আমার খুব ঘুম পাচ্ছে, খুব। ঘুমাবেন? ঘুমাই। ঢেলে দেই? মায়ের খাবেন? মায়ের দেবো বেশি করে। দেয়? লাগবে না, থাক। সাদনান এসে নূরের কোলে মাথা দিল। আর নূর বিছানার সাথে হেলান দিয়ে বসে সাদনানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সাদনান চোখ বন্ধ করে সেটা উপভোগ করছে। কিছু সময় পর নুন সাদনানের চোখে সামনে হাত ঘুরিয়ে দেখলো সাদনান ঘুমিয়ে গেছে কিনা। সাদনান তখনও ঘুমায়নি। ঘুমের ভান করে উপুর হয়ে শুয়ে নূরের কোমর জড়িয়ে ধরে আছে। আর নূর নড়াচড়া বন্ধ করে হাঁ করে তাকিয়ে থাকে। সাদনান ঘুমিয়ে গেছে ভেবে নূর সাদনানের চুল দাড়ি নিয়ে আঁকিবুকি করতে থাকে আর মুস্কি মুস্কি হাসতে থাকে। এই যে সাদনান সাহেব, আপনাকে আমি নিজ ইচ্ছেই বিয়ে করেছি, বাট আপনি ভাবেন আপনি আমাকে ভালোবেসে বুদ্ধি খাটিয়ে বিয়ে করেছেন। আপনি আমাকে ভালোবেসে বুদ্ধি খাটিয়ে বিয়ে করেছেন, পেয়েছেন। আসলে কোথাও একটু ভুল আছে আপনার। আপনাকে ইচ্ছে মতো জ্বালাবো ভেবে আপনাকে আমি বিয়ে করেছি, কারণ আপনাকে আমি প্রথম লেকের পারে দেখেই ভালো লেগেছিল। আর এটাও জানি আপনি আমাকে ফলো করতেন। আপনাকেও অনেক আগে থেকে চিনি সাদাত সাহেব। আপনার এই হেয়ার স্টাইল, এই খোঁচা খোঁচা দাড়িতে যে আপনাকে কতটা চার্মিং প্রিন্স দেখায় আপনিও হয়তো নিজেই জানেন না। তবে আপনাকে আমি এত সহজে ধরা দিব না ডেভিল বর। চোখ বন্ধ করেই সব শুনলাম। আমি তো অবাক হবার চূড়ান্ত পর্যায়ে। আমি দুষ্টু রানী আমার উপরেই গেম খেলছে, তাহলে ওকে এবার তুমিও দেখতে থাকো দুষ্টু রানী। নূর সাদনানের চুলগুলো ইচ্ছে মতো আঁকিবুকি করছে আর মুচকি মুচকি হাসছে। সাদনান ইচ্ছে করে নূরকে আরও জড়িয়ে ধরে নূরের পেটে মুখ গুজে দেয়। আর সাদনানের প্রতিটা নিঃশ্বাস নূরের শরীরে এক অনুভূতি সৃষ্টি করছে। নূর সাদনানের মুখ সরাতে চাইল, বাট পারল না। নূর সাদনানের দিকে তাকিয়ে, ডেভিল বর, আমি সেই মেয়েটি যে আপনার বাসায় প্রতিদিন চিঠি পাঠাতো আর আপনি রেগে সেগুলো ফেলে দিতেন। আমি সেই যে আপনার পছন্দের বাজ আপনার চোখের অগোচরে নিয়ে কেটে পড়েছিলাম। আপনাকে প্রথম দেখেছিলাম লেকের পাড়ে গিটার হাতে গান গাইতে। আপনার অনেক বন্ধুরা সাথে ছিল, বাট আমার চোখ আপনার দিকে আটকে ছিল। আপনার সামনে আমি ইচ্ছে করে ধরা দেইনি তখন। আর আপনার সাথে এতদিন লুকোচুরি খেলছিলাম। আপনার মন আমি কেড়ে নিবই, তার কারণ প্রতিটা ছেলে দুষ্টু মেয়ের প্রতি আকৃষ্ট হয় বেশি। খুব তাড়াতাড়ি দুষ্টু মেয়েরা ছেলেদের মন কাটতে পারে। ডেভিল বর, আমি গান শুনে আপনার প্রেমে পড়েছি। আপনার বলা সেই গান আজও আমার কানে ভাসে। আপনার সেই গানটা, আপনার গানের সেই ভিডিওটি দেখে আমার ঘুম আসে। নূর একদিন বিকালে লেকের পাশে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গিটারের টোনে এক পাশে তাকিয়ে দেখে একটা ছেলে গিটার হাতে বসে গান ধরছে আর বাকিরা তাকে ঘিরে বসে আছে। নূর সাদনানকে ওখানে দেখে। আসতে গিয়ে সাদনান তখনই গিটারে সুর তুলে গান ধরে। এটা লেখিকার খুব পছন্দের একটি গান, তোমরা নিজ দায়িত্বে শুনে নিও। নূর লেকের পাড়েই সাদনানকে দেখেছিল। পরে নূর সাদনানের সব ডিটেল জেনে নিয়ে রেগুলার ওর বাসায় চিঠি দিত। সাদনান এগুলো রেগে ফেলে দিত। আর নূর যা করতো সব আড়ালে থেকে।
সাদনান নূরকে দেখেনি এর আগে, এর জন্য সাদনান এর কিছুই জানে না। সাদনান যখন এসব পছন্দ করতো না, নূর তখন সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয়। সাদনান ইগনোর করে, কারণ জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। নূর যখন ওর বাপির কাছ থেকে সাদনানের পিক দেখলো, তখন আর না করতে পারেনি, কারণ সাদনানকেও পছন্দ করত। কিন্তু ভাগ্য আজ ওদের এক করেছে। সাদনান সব কথা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ যাকে এত ইগনোর করেছে আজ কিনা তার প্রেমেই সে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ ওদের জুটি বেঁধে দিয়েছিল বলে আজ ওরা এক হয়ে গেছে। সাদনান খুব মনোযোগ দিয়ে নূরের কথাগুলো শুনল, কিন্তু নূরের কথা আর শুনতে না পেয়ে সাদনান মাথা উঁচু করে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে ভালো করে শুইয়ে দিল, তারপর লাইট অফ করে দিয়ে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে দিল, আর নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আর মনে মনে ভাবতে লাগলো, দুষ্টু রানী, সরি, তবে আজ থেকে আর কোনো ইগনোর নয়। আজ থেকে এই সাদনান পুরোপুরি তোমার। তুমি এই কথাগুলো আজ না বললে জানতামই না, তবে আজ আমি খুব খুশি, কারণ তুমি আমাকে ভালোবাসো। আর কোনো রাগ অভিমান নয়, আমি তোমার মনের কথা জেনে গেছি, আর তোমাকে কষ্ট দিব না। আমি কল্পনাও করিনি এই দুষ্টু মেয়েটা নাকি আমাকে ভালোবাসতো। রঙ্গবতী গানটা তোমার এত পছন্দ হয়েছে যে প্রেমেই পড়ে গেলা। আমি তোমার পছন্দের গান তোমার সামনে বসে তোমাকে ডেডিকেটেড করব, আর তোমার লজ্জা মাখা মুখটা দেখব। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বুদ্ধি খাটিয়ে আমার করে নিয়েছি, বাট এখন বুঝলাম তুমিই গোল দিয়ে বসে আছো। সাদনানও একসময় ঘুমিয়ে গেল, ওর ভালোবাসার মানুষটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে। এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে এক অন্যরকম ভালো লাগা আর একটা অন্যরকম অনুভূতি। সকালবেলা নূরের ঘুম ভেঙে গেছে, নিজের দিকে তাকিয়ে দেখে ওর সাদনানের বাহু ডোরে বন্দি। এভাবে থাকতে খুব লজ্জা পেল। তারপর কুটুস করে একটা কিস করলো, দাড়িতে হাত বোলালো। সাদনানের ঘুম ভেঙে গেছে। সাদনান নড়ে উঠতেই নূর আবার চোখ বন্ধ করে নিল। সাদনান নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো শুধু তোমার, তাহলে এরকম চোরের মতো আদর দাও কেন? এবার থেকে জেগে থাকা অবস্থায় দিবা, কেমন? একদম বাজে কথা বলবেন না। পুরি বাবা, ধরা পড়ে গেলাম। না, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। নূরতে এবার যাই অবস্থা। কোনো রকম নিজেকে সামলে নিয়ে চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান এক হাতের উপর ভর করে শুয়ে শুয়ে ওকে দেখছে। নূর সাদনানকে মুখ ভেঙচি দিয়ে উঠতে যাবে, সাদনান নূরকে এক টানে ওর বুকের উপর ফেলে। বাট নূর সাদনানের গলায় একটা কামড় বসিয়ে দেয়, আর সাদনান ওকে ছেড়ে দেয়, আর নূর দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। উফ, এই মেয়েটা এরকম কেন? ভাবলাম মর্নিং কিস দিয়ে সকালটা শুরু করব, বাট কিস তো দূরে থাক, এ তো ভ্যাম্পায়ারের মতো কামড় দিল। ওকে ম্যাম, আপনাকে আমি দেখে নিব। নূর আবার ওর রুমে এসে মর্নিং ওয়ার্কের জন্য ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে। সাদনান শুয়ে শুয়ে ওর কাজগুলো দেখছিল। নূর রুমে এসে ইয়ারফোন এবং ফোন হাতে নিয়ে রুম থেকে বের হবে এমন সময় সাদনান নূরকে টেনে পাশের দেয়ালের সাথে চেপে ধরে। নূর কিছু বলার আগেই সাদনান ওকে বলে, বরকে রেখে কেউ এইভাবে মর্নিং ওয়াকে যায় গাধি? তুমি চলে গেলে আমি বোরিং ফিল করব, তারপরও আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? ওয়েট করো, আমি আসছি। চলুন চলুন, আজ আপনাকে কেমন করে ফাঁদে ফেলি শুধু ওইটাই দেখেন। আমি তো এটাই চেয়েছিলাম, ডেভিল বর। সাদনান আর নূর দুজনই ওয়াকের জন্য বের হলো। সকালবেলা তেমন কেউ নেই। নূর কানে একটা ইয়ার গুজেছে, সাথে একটা পছন্দের গান, আর সাথে এক পছন্দের মানুষ। আর কি লাগে? নূর সাদনানের দিকে তাকিয়ে বলে, সামনে একটা পার্ক আছে, খুব সুন্দর, যাবেন? তুমি নিয়ে গেলেই যাব, কারণ আমি তো এখানে তেমন কিছু চিনি না। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যেতেই রাজি। সত্যি তো? একদম পাক্কা। আজ আমার কিছু অভ্যাসের সাথে পরিচয় করিয়ে দিব। ওকে ম্যাম, তবে তোমার এই এত সফট ভয়েসের কথাগুলোতে আমার কেন জানি ডাউট হচ্ছে। সত্যি করে বলো তো, তোমার মনে কি চলছে তোমার? এই আপনাদের একটা দোষ, ভালো হলেও বকবেন, আবার রুড বিহেভ করলেও বকবেন। তাহলে আমার কি করা উচিত বলেন তো? ওরে বাবা, এই ডেভিলটা তো খুব চালাক। না না, এখানে আর কিছু করা যাবে না। আপনাকে আমি নিজ দায়িত্বে সময় মতো ফাঁসিয়ে দিব। ওকে ওকে, আমি আর কিছু বলছি না। ওরা পার্কে গিয়ে নূর ধপাস করে একটা দোলনায় বসে পড়ল। সাদনানও বসে পড়ল নূরের পাশে। নূর ওর কেস খুলে খালি পায়ে হাঁটলো, সাথে সাদনানও হাঁটলো। সাদনান এই প্রথম খালি পায়ে সকালবেলা ঘাসের উপরে হাঁটলো।
পায়ের নিচে সারা রাত ভিজে থাকা হালকা শিশির ভেজা ঘাস। সাদনান নূরের দিকে পাশ ফিরে তাকিয়ে দেখে নূর 2 হাত তুলে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদনান নূরের পাশে দাঁড়িয়ে ওকে দেখছে। এটা করার কারণ কি জানতে পারি? আমাদের এই ধুলোবালিময় শহরটাতে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই, এর জন্য সকালবেলা আমি এটা করি। আপনি করে দেখেন, খুব ভালো লাগে, খুব ভালোও লাগবে, কারণ সকালের এই পরিবেশটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। তোমার চিন্তা ভাবনাগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো, তবে আমার খুব কাতুকুতু লাগছে পায়ের নিচে এই ঘাসগুলো। ঢং দেখে বাঁচি না, বুড়া বয়সে এসে এখনো ওনার নাকি এখনো কাতুকুতু কমেনি। দাঁড়ান, আপনার কাতুকুতু কমিয়ে দিচ্ছি আমি। নূর ওখানে দাঁড়িয়ে সাদনানকে কাতুকুতু দেওয়া শুরু করে, আর সাদনান হাসতে শুরু করে, কারণ সাদনানের ছোট থেকেই খুব কাতুকুতু। ওরা দুজনেই খুব হাসছে। সাদনান নূরকে এই প্রথম এভাবে হাসতে দেখছে, এর জন্য সাদনান নূরকে আটকাচ্ছে না। পাশ দিয়ে একটা দাদু আর একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল। তখন বাচ্চাটা ওর দাদুকে বলছে, দাদু দেখো, ওরা কাটুকুটু খেলছে, আমি ওদের সাথে কাটুকুটু খেলবো। আরে না, পাগল হয়ে গেছো? তুমি আর আমি বাসায় যাই, চলো তাড়াতাড়ি। নূর কোনো রকম হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়ে, সাথে সাদনানও। নূর এবার উঠে দাঁড়িয়ে সাদনানকে উঠে যেতে বলল। আমি হাঁপিয়ে গেছি ইয়ার, একটু বিশ্রাম নিয়ে নেই প্লিজ। আরে না, উঠুন, আমরা আরেকটু জায়গাতে যাব। নূর সাদনানকে একটা টং চায়ের দোকানে নিয়ে গেল, বাট সাদনান তো এর আগে এসব দোকানে চা খায়নি। তবে নূরের দিকে তাকিয়ে মুখে কিছু বলল না। নূরের সাথে দোকানদারের খুব ভালো পরিচয়, সেটা ওদের কথা শুনেই সাদনান বুঝে গেছে। রহিম কাকু, এটা আমার বর, ওকে একটা ঝাক্কাস করে চা দাও তো, তাতে আমাকেও দিও। আরে বাবা বসুন, গরিব মানুষ আমি, কিছু মনে করবেন না, এখানে বসার কোনো ভালো জায়গা নেই। আপনি এত উত্তেজিত হবেন না প্লিজ। কাকু তাড়াতাড়ি দাও। ওরা দুজনেই চায়ে চুমুক দেয়। চায়ের টেস্টটা আসলেই দারুণ। সাদনান নূরের দিকে তাকিয়ে আর নূর ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে কেমন হয়েছে। সাদনানও ভ্রু নাচিয়ে বুঝায় দারুণ হয়েছে। এই আপনারা কি ভ্রু নাচিয়ে চেষ্টা করেন নাকি, ভাবা যায়? হঠাৎ একটা বাচ্চা এসে সাদনানের সামনে দাঁড়ায় আর সাদনানের দিকে মিষ্টি হেসে বলে, তোমরা তখন কুতু খেলছিলে না? আমি তখন তোমাদের দেখেছি, আমি এখন তোমাদের সাথে কুতু খেলবো। সাদনান আর নূর দুজনের দিকে তাকিয়ে। ওরা এবার বাচ্চাটাকে ধরে কাতুকুতু দেওয়া শুরু করলো, আর বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসা শুরু করলো। সাদনান আর নূর ওই বাচ্চা মেয়েটির সাথে দুষ্টুমিতে মেতে উঠল, আর বাচ্চা মেয়েটির দাদু মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। সাদনান মেয়েটিকে কোলে নিয়ে বসলো, আর সাদনান বাচ্চাটার গালে একটা টোকা দিয়ে বলল, আচ্ছা বাবু, তোমার নাম কি আর এখানে কার সাথে এসেছো? বাহ, নাইস নেম তো, তোমার মতো খুব মিষ্টি একটা নাম। ঢং দেখে বাঁচি না। কই, আমাকে তো এইভাবে বলে না, আর এখন দেখো মুখে কেমন বুলি ফুটছে, ডেভিল একটা। দাঁত কালানো বন্ধ করেন। এই বাচ্চা নামও আমার বরের কোল থেকে, আমার হিংসা হচ্ছে। আরে ব্যাস, সকাল থেকে আর কত সারপ্রাইজ দিবে নূর? আমি তো এবার মারা যাব বউ, আর এই বাচ্চাটা আমার কোলে বসেছে তাই হিংসা হচ্ছে। ভাবা যায়? না জানি কোন মেয়ের সাথে কথা বললে কি করবে আমাকে। বাবু, ও তো আর তোমার মতো এত কিউট না, ও তো একটা ময়দার বস্তা। ওকে কোলে নিলে আমি তো নড়তেই পারবো না। হ্যাঁ, একেবারে বিশ্ব কিউট আপনি। এবার নামেন। আর তুই আমাকে কি বললি? আমি ময়দার বস্তা? তাহলে তুই কি রে? তাহলে তুই একটা মহিষ। নামবো না আমি, তুমি যাও। আর তুমি মহিষ, তুমি ওকে মহিষ বলবে না। তুই নামবি নাকি তোর চায়ের মাঝখানে চুভাবো, ফাজিল মেয়ে? আর ওকে ছাড় বলছি। তোমরা থামো। আর নূর, ও তো বাচ্চা, ওর সাথে এভাবে কথা বলছো কেন? ও তো এসব কিছু বোঝে না। সাদনান এবার নূরের দিকে তাকায়, আর নূর দুম করে উঠে সাদনানের কোলে বসে পড়ল। এক পাশে নূর, এক পাশে আলো, আর সাদনান মাথা ঘুরিয়ে একবার নূরের দিকে তাকাচ্ছে আর একবার আলোর দিকে তাকাচ্ছে। বেচারা পড়ে গেছে মাইনকার চিপায়। সাদনানের অবাক হওয়ার শেষ হচ্ছে না, এতটুকু বাচ্চা মেয়ে এসব কি বলে। আর নূরও সমানতালে আলোর সাথে ঝগড়া করেই যাচ্ছে। আলোর মুখের বুলি থেমে রাখেনি।
এবার আলো নূরের উপর রেগে গিয়ে সাদনানের চুলে হাত দিয়ে ধরে। সাদনানের মাথা ধরে ঝাঁকাতে লাগলো, আর নূরও হাঁ করে তাকিয়ে আছে আলোর দিকে। আমার লাগছে। এই ফাজিল মেয়ে, ওর চুল ছাড়, ওর লাগছে। তোর তো সাহস কম না, আমার বরের চুল ছাড়। ওকে আমি এইভাবে ধরবো শুধু, তুই ধরার কে? ওকে ছাড়, তা না হলে তোকে মেরে ছ্যাঁকা করে দিব, ফাজিল মেয়ে। বল কাকে বিয়ে করবি? বিয়ে করলে কর, না হলে ডোরেমন কেক আর মামা বিস্কুট কিনে দে, না হলে চুল ছাড়বো না। ওকে দিচ্ছি আলোমনি, প্লিজ চুলটা ছাড়ো। আচ্ছা তাড়াতাড়ি। ছোটরা কত অবুঝ, না বুঝে কত কথা বলে দেয়, কিন্তু নূর তো রেগে একার অবস্থা। আলোর দাদু এসে আলোকে জোর করে নিয়ে যায়। সাদনানও আলোকে অনেকগুলো চকলেট, ডোরেমন কেক আরও কিছু কিনে দিল। আর যাওয়ার সময় নূর আর সাদনানকে কিসি দিয়ে গেল। নূরও রেগে নেই আলোর উপর, জড়িয়ে ধরে আলো কিসি দেওয়াতে ওর রাগ কমে গেছে। নূর আলোর উপর রাগ না করলেও সাদনানের উপর রেগে আছে। সাদনান আর নূর বাসার দিকে যাচ্ছে। নূর সাদনানের সাথে কথা বলছে না। সাদনান নূরের দিকে তাকিয়ে বলছে, ওই বাচ্চাটি তো তোমাকে কিস করলো, রাগ ভেঙে গেল। তাহলে কি আমিও আমিও একটা কিস করতে পারি? আমার সাথে আপনি মজা করছেন? আমি কি বাচ্চা নাকি আমাকে কিসি দিবেন? এভাবে বাজে কথা একদম বলবেন না। ওই বাচ্চা মেয়েটিকে কোথায় রাগ করে না পাগলি, ও তো একটা বাচ্চা, ওর তো বুদ্ধি নেই, এই জন্য সহজ মনে এসব বলে ফেলছে। বাচ্চারা কত কথা বলে, সব কথা মনে রাখতে নেই বা ধরতেও নেই। তবে আমার আলোকে দেখে খুব ইচ্ছে করছে আমাদেরও একটা ছোট্ট নূর আসুক, আমি ওর সাথে মজা করব, কোলে নিব, ও ফোকলা দাঁতে হাসবে, নানান ধরনের বায়না ধরবে, খুব মজা হবে। কিন্তু তাই না, চলো আমরা একটা ছোট্ট নূর আনার ব্যবস্থা করি। আচ্ছা চলেন, তবে আপনার যদি ওকে খাওয়াতে পারেন, আমার সাহায্য ছাড়া ওর ন্যাপকিন বদলে দিবেন, গোসল করাবেন, রাত জেগে ওর কান্না থামাবেন, তাহলে আমিও রাজি। নিজেই বাচ্চা আর উনি এসেছে বাচ্চা নিতে। ঢং দেখে বাঁচি না। বাচ্চা বলে যাকে তাকে দুম করে তুলে নেই। আর আমি একটু বড় হলে মুখে না বললে বোঝে না, ডেভিল একটা। আমি ওকে খাওয়াবো কি করে? আমি তো পারবো না খাওয়াতে। আচ্ছা এসো আদর করে দেই, তাও রাগ করে থেকো না গো, তোমার গোমরা মুখ আমার ভালো লাগে না। আচ্ছা এসো তোমাকে কোলে নেই। পারবেন না তো মুখে লাগাম দেন, সময় হোক সব হবে। আর আপনারা তো তাড়া থাকলে যা বললাম সেগুলো করতে হবে। আমাকে কোলে নিলি না আর আমি তোকে বাচ্চা দিব? না, পারবো না ডেভিল একটা। মুখে না বলে এসে কোলে নিবে তা না, ন্যাকামো করে বলছে কোলে নেই। ফাজিল পোলা একটা। আমি কি করব নাকি? আমি কি বলবো নাকি আমাকে কোলে নাও কোলে নাও? আমার তো লজ্জা আছে নাকি? এই হুতুমটাকে বোঝাবো কি করে? আমার তার কোলে উঠে ঘুরতে ইচ্ছে করছে। সাদনান আর নূর বাসাতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল, আর নূর মনে মনে দুষ্টু বুদ্ধি আঁটছিল, আর পেয়েও গেল। নূর সামনে পড়ে থাকা গোবর দেখতে পেল, আর সাদনানকে ধাক্কা দিল, আর সাদনানের এক পা গোবরের মধ্যে ঢুকে গেল। সাদনান জানতো নূর একটা কিছু করবে, বাট তাই বলে রাস্তায় এভাবে। সাদনানের মুখের অবস্থা দেখে নূর হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। সাদনান করুণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর ওদের বাসায় ঢুকলো, সাদনানও খোটাতে খোটাতে আসলো। বাগানে পানি দেওয়ার জন্য পানির কল বসানো আছে, ওখান থেকে পানির পাইপটা নিয়ে সাদনানকে পাটা ধুতে বলল নূর। এখনও হেসে যাচ্ছে, কিন্তু সাদনান পা ধুয়ে পায়ের পানি দিতে দিতে নূরের দিকে পানির পাইপটা ধরলো আর নূরকে ভিজিয়ে দিল। নূর ভিজে একাকার অবস্থা। এবার সাদনান আস্তে করে পানির পাইপ ফেলে দৌড় দিল, তা না হলে নূর ওকে যে কাক ভেজা করেই ছাড়বে। নূর বাসায় গিয়ে রাগে হনহন করতে করতে রুমে গিয়ে দুম করে দরজা মেরে দিল। নূরের বাপি সাদনানের হাসি দেখে বুঝলো সাদনানের সাথে জড়িত। সাদনান নূরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নূরের বাপি ওদের কথা না জিজ্ঞেস করে সাদনানকেও ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে বলল। সাদনান মাথা নেড়ে নূরের রুমের সামনে দরজায় হাত দিয়ে দেখলো লক করা না। সাদনান রুমে ঢুকতেই ওর ফোন আসতে বারান্দায় চলে গেল। নূরের বারান্দায় বিভিন্ন ফুলের গাছ আছে, ওগুলো দেখছিল আর ফোনে কথা বলছিল। সাদনান কথা শেষ করে রুমে আসতেই দেখলো নূর। সাদনান রুমে এসে দেখছে নূর ওয়াশরুমের দরজা খুলে উকি ঝুঁকি মারছে। সাদনান নূরের সামনে গিয়ে দাঁড়ালো, আর নূর ঠাস করে দরজা আটকিয়ে দিল। আর কিছুক্ষণ পর আবার নূর উকি দিল।
তখন সাদনান ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়েছিল। নূর সাদনানকে রুমে না দেখে খুব দ্রুত পায়ে শুধু টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আলমারি খুলে ড্রেস বের করলো নাচতে নাচতে। নূর মনে করেছে সাদনান বের হয়ে গেছে, কিন্তু সাদনান দেয়ালের সাথে হেলান দিয়ে পকেটে এক হাত ঢুকিয়ে নূরের দিকে তাকিয়েছিল। নূর পেছনে ঘুরেই দেখে সাদনানকে, দেখে যে দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে আছে। নূর একবার নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চিৎকার দিচ্ছে, আর সাদনান দৌড় দিয়ে ওর মুখ চেপে ধরেছে, কারণ নূরের বাপি আছে বাসায়, না জানে কি না কি ভাববে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে নূর এখনও চোখ বন্ধ করে আছে। সাদনান নূরের কানে কানে ফিস ফিস করে বলল, আর কত রূপে আমাকে পাগল করবে গো দুষ্ট রানী, তবে এই লুকে তোমাকে দারুণ হট লাগছে। কথা বলতে পারছে না কারণ সাদান ওর মুখ চেপে ধরে আছে এখনো। এটা আবার কেমন ভাষা? উফ নূর, সত্যি এখন তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তোমার মুখ আমি ছেড়ে দিচ্ছি, একটা সাউন্ড যদি করো তবে এবার হাত দিয়ে তোমার মুখ বন্ধ করব না, এবার ঠোঁটে ঠোঁট দিয়ে তোমার মুখ বন্ধ করব। মাইন্ড ইট। আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? অসভ্য ছেলে, তুই একটা কথাও বলবি না, লুচু ডেভিল একটা। অসভ্যতামির আর কি দেখলে? তোমার জন্যই তো আমি ডেভিল সেজেছি গো দুষ্ট রানী। তবে এবার থেকে রোমান্টিক ডেভিল রূপে তোমার সামনে হাজির হব। সাদনান বসে বসে নূরের কথা ভেবে হাসছে। নূর এসে সাদনানের মুখের উপর টাওয়াল ছুঁড়ে মারল। সাদনান নূরকে খুব সিরিয়াসভাবে ডাকলো ফোনের দিকে তাকিয়ে। নূরও কিছু না ভেবে সাদনানের পাশে বসতেই সাদনান নূরকে বিছানার সাথে চেপে ধরে। নূর এমন বোকামির জন্য নিজেই নিজেকে গালি দেওয়া শুরু করলো। সাদনান দুষ্টু হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। আমি বলেছিলাম না আমার মুখে টাওয়েল এভাবে ছুঁড়ে মারবে না? তোমার শরীরের সেই মাদকতায় আমি যে কন্ট্রোল হারিয়ে ফেলি, এসব কি মুখে বলে বোঝাতে হবে, নাকি আমাকে এভাবে কাছে টানতে চাও? আরে গাধি, মুখে বললেই হয়, আদর লাগবে। একদম ফালতু কথা বলবেন না। আপনি লুচু, তাই সবাইকে লুচু ভাবেন। আমাকে ছাড়ুন। এত ওজন কেন আপনার? আপনি আসলেই জলহস্তি একটা। উফ রে, উঠুন, আমার লাগছে। আমার খুব ইয়ে পাচ্ছে। ইয়ে পাচ্ছে তো ওয়াশরুমে যান, এখানে করবেন নাকি? আরে বোকা, আমার খুব আদর আদর পাচ্ছে। আমার খুব ক্ষুধা লাগছে, আর এখন আপনার এসব নাকামি বন্ধ করুন। তোমাকে তো এখনো ভালো করে ধরিনি, তাহলে তো ছটফট করছো কেন? এত কথা না বলে একটু আদর দিলেই হয়। সাদনান নূরের গলায় মুখ ডুবায়, আর নূর চোখ বন্ধ করে নেয়। সাদনান নূরের গলার দিকে তাকায়, একটা চিকন চেইন ওর গলাতে চিকচিক করছে। ফর্সা গলায় একটা ভাঁজ পড়েছে, খুব মোহনীয় লাগছে দেখতে। সাদনান ডিপ কিস করে, আর ঠোঁটের দিকে এগোতেই, আপনারা এইভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? ওদের রোমান্স করতে দিন, ওদের এইভাবে ডিস্টার্ব করবেন না। ইস, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে ওদের রোমান্স দেখছে। নূরের বাপি নূরকে ডেকে ওঠায়। সাদনান নূরের চোখের পাতায় কিস করে নূরের কানে কানে বলে ওঠে, আর কত পালিয়ে বেড়াবে ম্যাম? তুমি যত আমাকে দূরে সরিয়ে রাখবে আমি তোমাকে তত কাছে টানবো। বাপি ডাকছে। সাদনান নূরকে ছেড়ে দেয়। সাদনানও শাওয়ার নিয়ে নেয়, আর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেয়। সাদনান আর নূর ওদের বাসায় চলে যাবে। নূরের বাপি জামাই আদর করা শুরু করে। একটা মাত্র জামাই বলে কথা। বিভিন্ন ধরনের মাছ, মাংস, ফল, শাক সবজি উনি নিজ হাতে বাজার করে এনেছেন, সাথে সাদনানের বাসায় পাঠানোর জন্য। কে না চায় এসব দিতে, তবে উনি ভালোবেসে দিচ্ছে, যদিও সাদনান এসবের বিষয়ে কিছু জানে না। নূরের মনটা খারাপ, ওর যেতে ইচ্ছে করছে না। নূর ওর বাপির রুমে গিয়ে দেখে নূরের বাপি রকিং চেয়ারে বসে আছে, কপালের উপরে এক হাত রেখে চোখ বন্ধ করে। নূর গিয়ে ওর বাপির পায়ের কাছে বসে পড়ে আর কোলে মাথা দিয়ে। নূরের বাপির চোখ খুলে দেখে নূর উনি বুকের কষ্টটা চাপা দিয়ে মুখে হাসি এনে চোখে ছলো ছলো দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূর ওর বাবার দিকে তাকিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। একটা বাবা জানে তার কলিজার টুকরা যখন বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যায় তখন তার কেমন লাগে। একটা মেয়ে যখন বাসায় থাকে, তার নুপুরের শব্দ, হাসির আওয়াজ, বাবার কাছে হাজারো আবদার, দুষ্টুমি, রাগ, অভিমান সব মিলিয়ে বাড়িটা পরিপূর্ণ হয়ে থাকে। কিন্তু যখন বাড়িটা ফাঁকা করে চলে যায় তখন বাড়িও মনে হয় কেঁদে ওঠে। নূরের বাপি নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কত কি বুঝাচ্ছে। ওদিকে সাদনান নূরকে না দেখতে পেয়ে খোঁজা শুরু করলো। সাদনান খুঁজতে খুঁজতে দেখে নূর আর ওর বাপি কথা বলছে। এই জন্য সাদনান চলে আসতে গেলে নূরের বাপি সাদনানকে ডেকে নেয়।
সাদনান গিয়ে ওখানে দাঁড়ায়, দেখে নূর কাঁদছে। সাদনানের খুব রাগ হলো নূরের চোখে পানি দেখে। সাদ্দাম বাবা, নূরের মনটা খারাপ, তাই ওকে বোঝাচ্ছি। ওকে একটু দেখে রেখো বাবা। বাপি, আপনি একদম এসব নিয়ে ভাববেন না। আমি ওর পাশে আছি আর সারা জীবন থাকবো। আপনার পরের যদি ওর ছায়া হয়ে দাঁড়ায়, সে হচ্ছে আমি। আমি আপনার মতো পারবো না ওকে সামলাতে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, ওকে আমি আমার বেস্টটা দিয়েই আগলে রাখবো। আমি জানি বাবা, আমার তোমার উপর সেই বিশ্বাস আছে। ও চল, লাঞ্চের সময় হয়ে গেছে। বাপি, আমার ইচ্ছে করছে না খেতে। আমাদের তো বের হতে হবে, তাই না? আমি দেখি, ওদের খাবার দিতে বলি। তোমরা এসো কেমন? জি আচ্ছা। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না মানে সকালে যেটা বললাম তার জন্য? নূর মাথা নিচু করে বসে আছে, নূরকে হাসানোর জন্য। আপনাকে ভয় পাবো কেন? আমার ভালো লাগছে না এসব। আমার তো তাই মনে হচ্ছে, সেই জন্যই তুমি এখন কাঁদছো। হাজবেন্ডের ভয়ে বউ কেঁদে দিছে যাতে যেতে না হয়। আচ্ছা, ফালতু না বকলে আপনার হয় না? আপনাকে আমার ভয় পেতে বইয়ে গেছে। ও তাই বুঝি, তাহলে এভাবে কাঁদছো কেন? আচ্ছা মন খারাপ করো না, আদর দিয়ে সব পুষিয়ে দিবে কেমন? আর আমি তো আছি তোমার পাশে, তাহলে এত মন খারাপ করছো কেন? তোমার এই পেঁচি মুখ আমার দেখতে ভালো লাগছে না। চলুন খেতে চলুন। সাদনান আর নূর ওরা লাঞ্চ সেরে কিছু সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে গেল। সাদনান আর নূর গাড়িতে গিয়ে বসলো। ওরা এবার বেরিয়ে পড়লো সাদনানের বাসার উদ্দেশ্যে। সাদনান ড্রাইভ করছে আর নূর জানালার দিকে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে গান ধরল। নূর সাদনানের দিকে তাকিয়ে একটা লজ্জামাখা হাসি দিয়ে সাদনানের দিকে তাকিয়ে বলল, আপনার গানের গলা খুব সুন্দর। আপনি গান নিয়ে কিছু ভাবলেও তো পারেন। না তেমন ভাবে কিছু ভাবা হয়নি, টুকটাক পারি আর কি। গান ভালো গাইতে পারি মানলাম, আর আমি বুঝি সুন্দর না, একটু আমার প্রশংসা করতেও তো পারো। জানো তো, নিজের বউয়ের কাছে নিজের প্রশংসা শুনতে খুব একটা মন্দ লাগে না। তুমি তো কিপটা, মন খুলে বরের প্রশংসা করতেও পারো না। আমি তো সেটা বলিনি। সব কথা সব সময় বলতে নেই, কিছু কিছু জিনিস আছে মুখের উপর বললে তাহলে যাকে বলে তার ভাব বেড়ে যায়। আজ তোমার থেকে আমি কিছু চাই, আর সেটা তোমাকে দিতে হবে। আশা করি আমাকে ফিরিয়ে দিবে না। বলুন, শুনি আপনার কি চাই। আমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিব, কথা দিলাম। নিজের লাইফটা আপনার জন্য দিতে রাজি আছি। আপনি শুধু একবার চেয়ে দেখেন, আমি আপনাকে কখনোই ফিরিয়ে দেব না। সত্যি তো? পরে আবার কথা উল্টে দিবে না তো? প্রমিস করো। আপাতত বাচ্চা ছাড়া যা চাই তাই দিব, পাক্কা প্রমিস। তুমি এত বেশি বুঝো কেন? বাচ্চার কথা আসলো কোথায় থেকে? আচ্ছা মুখটা বন্ধ করো, আমি তোমাকে যা বলি মনোযোগ দিয়ে শোনো কেমন? পুরো কথা শেষ না করা পর্যন্ত কোনো কথা বলবে না কেমন? বলুন। নূর, আমি চাই আমাদের এই পবিত্র বন্ধনের মাঝে ঝগড়া, অভিমান, রাগ, জেদ, সন্দেহ এই 5টা জিনিসের জায়গা না দিতে। কারণ এগুলো একটা রিলেশন ভেঙে দেয়। এগুলো মনে পুষে রাখলে এটা বিশাল আকার ধারণ করে এবং একটা সময় বেস্ট কাপলদের মাঝেও ফাটল ধরে। আমাদের মাঝে আমরা কেউ কারো কাছে থেকে কোনো কথা গোপন রাখবো না। যে যত বড় ভুলই করুক, আমরা সবার আগে দুজন দুজনের কাছে শেয়ার করব। আমরা আমাদের সম্পর্কটাকে নিজের মতো করে তৈরি করব, যেখানে অসীম ভালোবাসা, দুষ্টুমি আর বিশ্বাস থাকবে। আমাদের এই পবিত্র বন্ধনটাকে ঝগড়া, মারামারি, অবিশ্বাস এসব করে কাটাতে চাই না। আমি তোমার সাথে সুখের জীবন কাটাতে চাই, একসাথে চলতে চাই, দুজন দুজনের এক আত্মা হতে চাই। তোমার কাছে এটাই আমার চাওয়া। প্লিজ নূর, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমার এক ফোঁটা চোখের পানি আমার মনটাকে ক্ষত বিক্ষত করে দেয়। আমি তোমার মুখে হাসি হতে চাই, তোমার লজ্জা পেয়ে সেই লজ্জা পাওয়া মুখের হাসির কারণ হতে চাই। শুধু আর কিছু না। আচ্ছা তোমরা মেয়েরা এত কথা লুকাও কেন? ভালোবাসো, ভালো কথা মুখে বলে দিলেই তো পারো। এভাবে নিজেরাও কষ্ট পাও আর আমাদেরও কষ্টটা বাড়িয়ে দিয়ে খুব মজা নাও। বলা শেষ আপনার? সব সময় বেশি বোঝা ভালো না, আর একবারই এত ভাবতে আপনাকে কে বলে শুনি? সাদনান নূরের সাথে কথা বলছিল আর ড্রাইভ করছিল। ওদের কথা বলতে বলতেই খুব জোরে বৃষ্টি আসলো। সাদনানের ফোন আসলো। গাড়িটা কেমন নিরিবিলি একটা জায়গায় থামিয়ে ওখানেই এক সাইডে রেখে ফোনে কথা বলা শুরু করলো। কথা বলা শেষে পাশে তাকিয়ে দেখে নূর নেই। সাদনান ভ্রু কুঁচকে নূরকে খোঁজার জন্য এদিক ওদিক তাকালো।
গাড়িতে রাখা ছাতাটা বের করে গাড়ির সিটে বসেই নিচু হয়ে প্যান্টে কয়েকটা ভাঁজ দিয়ে জড়িয়ে নিল আর খালি পায়ে গাড়ি থেকে নামলো। সাদনান জানে এখন নূরকে কোনো রকম বৃষ্টি ভেজা থেকে আটকানো যাবে না। সাদনান ছাতা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে দেখে নূর একটু দূরে একটা নদীর পাশে বসে আছে আর কার সাথে যেন কথা বলছে। ওখানে ওর গাড়ি থেকে নামলো আর নূরের কাছে এগিয়ে গেল। ওখানে গিয়ে দেখে কয়েকটা ছেলে মেয়ে সহ কি যেন খাচ্ছে। যদিও ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওরা কোনো আদিবাসী হবে, কিন্তু ওখানে কোনো আদিবাসী থাকার কথা না। ওরা এখানে কি করে আসলো? এসব ভাবতে ভাবতেই সাদনান আরও কাছে গিয়ে দেখে নূর বসে বসে কি যেন খাচ্ছে আর কেমন থম মেরে বসে আছে। কিছুক্ষণ পর হাসছে আর কাঁদছে। সাদনান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এতটুকু সময়ের ভিতরে এই মেয়ে এরকম কিছু ঘটিয়ে ফেলবে সেটা কল্পনাও করেনি। সাদনান ওখানে নূরের পাশে বসে নূরের মাথায় ছাতা ধরে। ভালো করে দেখে নূরের হাতে ভাং নামক কোনো তরল নেশা জাতীয় কিছু। এ আল্লাহ, এই মেয়েকে আমি সামলাবো কি করে? সুস্থ থাকতেই আমাকে পাগল করে দেয়, আর এখন তো এসব হাবি জাবি খেয়েছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। মন চাচ্ছে ঠাস করে চড় মেরে দেই। ফাজিল মেয়ে একটা। ভালোবাসি, খুব ভালোবাসি আমার ডেভিলকে। আমি খুব ভালোবাসি। আই রিয়েলি ভালোবাসি, খুব ভালোবাসি আমার ডেভিলটাকে। আমি খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ সাদনান। আই লাভ ইউ মাই ডেভিল কিং। বুঝলাম। আমাকে বিপদে ফেলে আপনার এখন ভালোবাসা উতলে পড়ছে, আর সেন্স থাকতে তো কাছে ঘেঁষেও দাঁড়ান না। সাদনান নূরকে উঠানোর চেষ্টা করছে আর নূর শক্ত হয়ে বসে আছে, উঠতে চাচ্ছে না। কাদামাটির ভিতরে একদম লেপ্টে বসে আছে। নূর সাদনানের হাত ধরে টেনে সাদনানকেও বসিয়ে দিল আর সাদনানের হাত থেকে ছাতাটা কেড়ে ফেলে দিল। নদীর ধারে তার উপরে বৃষ্টি হচ্ছে। ঠান্ডা বাতাসে শরীর শিউরে উঠছে। বৃষ্টি মুষলধারে হচ্ছে, থামার কোনো নাম নেই। সন্ধ্যা হয়ে গেছে। নিরিবিলি জায়গার কারণে আরও কেমন অন্ধকারটা বেশি মনে হচ্ছে। সাদনান উঠে দাঁড়িয়ে আদিবাসীদের বানানো একটা তাঁবুতে গিয়ে কাউকে ডাকলো, যদি কাউকে পাওয়া যায়। সাদনানের ডাকে একজন মাঝবয়সী মহিলা বের হলো আর সাদনান সব ঘটনা মহিলাটাকে বলল। সাদনান পকেটে হাত দিয়ে দেখে ফোনটা ভিজে একাকার অবস্থা। অনেক চেষ্টা করেও ফোন অন করা গেল না। মহিলাটি সাদনানকে একটি তাঁবু দেখিয়ে দিল। সাদনানের সাথে মহিলাটি এমন ব্যবহার করছে যেন অনেক দিন আগের চেনা। ব্যবহারই কারো মনে জায়গা করে নিতে পারে সাদনান। সাদনান নিজেও ভেজে একাকার অবস্থা। নূরকে গিয়ে কুলে তুলে নিল আর নূরের 4 হাত পা ছোটাতে শুরু করলো, সাথে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সাদনানের কোল থেকেও নেমে গেল আর সাদনানের গলা জড়িয়ে ধরে পায়ের উপর পা রেখে উপরে উঠল। সাদনান নূরের কোমর ঝরিয়ে ধরল। নূরের কোনো হুঁশ নেই, নিজেকেই সামলাতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। সাদনানের গলা জড়িয়ে ধরে খুব আহ্লাদি সুরে বলল, ওই ডেভিল বর, তোমার ঠোঁট খাবো, তোমার শরীরের মাতাল করা ঘ্রাণ খাবো, তোমার মনোমুগ্ধকর কণ্ঠ খাবো, তোমার বুকের পশমগুলোও খেয়ে ফেলতে ইচ্ছে করে। তোমাকেই আমি খেয়ে ফেলবো। তোমার কানের নিচে যে তিলটা আছে ওটাও খাবো। আমাকে খুব করে টানে। আমাকে খেতে দেবে? আমি তোমাকে খেতে চাই। নূর, এইভাবে বলিস না রে বউ। আমি কখন না জানি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি। তোমার কথাগুলো যে আমার বুকের ঝড় তুলছে, কি করে তোকে বোঝাই বলতো? সাদনানের পায়ের উপর দাঁড়িয়ে ওকে এভাবে হেঁটে নিয়ে যেতে বলল। সাদনান নূরের কোমর ধরে ধীর পায়ে তাঁবুর দিকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। নূর সাদনানকে থামিয়ে দিয়ে সাদনানের গালে কিস করে দেয়। নূর এরকম পাগলামিতে সাদনানেরও কেমন পাগল পাগল লাগছে। সাদনান নূরকে পায়ের উপর রেখেই আবার হাঁটা শুরু করলো, কারণ এভাবে না গেলে নূর যাবে না। তাই সাদনানের বুকের মাথা দিয়ে সাদনানের বুকে হাত দিয়ে দেখিয়ে নূর বলল, এখানে শুধু আমার নাম বলছে। এই মন শুধু আমাকে চায় বলছে। এই নিঃশ্বাস, এই বারবার হার্টবিটগুলো আমার নাম করছে। এই বুকে শুধু আমার জায়গা, এখানে শুধু আমার বসবাস। তোমার সকল অনুভূতি, ভালোবাসা, আদর সব আমার জন্য। আমি কাউকে দিব না, তুমি শুধু আমার। রে দুষ্ট বউ, আমি শুধু তোমার, আর কারো না। ওপরওয়ালা ছাড়া কেউ পারবে না আমাকে তোমার থেকে আলাদা করতে। খুব ভালোবাসি তোকে। অনেক বেজে গেছে, আর না এবার জ্বর না বাঁধিয়ে বসো তুমি। আমার তো মন বলছে ভাঙকে ঠিক করছো। আজ কত না বলা কথাগুলো জেনে নিলাম। আমাকে খাবে না ভাবা যায়? আমাকে খাবে ভাবা যায়?
সাদনান নূরকে কোলে তুলে নিল, তাঁবুর কাছে গেল। তাঁবুটা একটু উঁচু ঢিবির উপরে, এর জন্য পানি ওঠেনি। তাঁবুর ভেতরে ঢুকে নূরকে কোনো রকম শুয়ে দিয়ে ওই মহিলাকে ডাকলো, কোনো রকম কোনো কাপড় দিতে বলল, যাতে নূরের শরীরটা মুছে দিয়ে যায়। তা না হলে জ্বর আসবে শিওর, কারণ বৃষ্টি কমলেই ওরা গাড়ি করে চলে যেতে পারবে। কিন্তু এত সময় তো আর এভাবে ভেজা কাপড়ে থাকা যাবে না। মহিলাটা একটা শাড়ি ধরিয়ে দিল আর নূরকে ড্রেস বদলে দিতে বলল, আর একটা গামছা দিয়ে ওর মাথা মুছে দিতে বলল। সাদনান তো বলতেও পারছে না যে ও পারবে না নূরকে ড্রেস বদলে দিতে। যদি বলে তো এরা ভুল বুঝবে, কারণ এসব আদিবাসীরা খুব খাতারনাক হয়। যদি জানে তো মেরে পুঁতে দিতেও পারবে, কারণ ওরা শহরের ছেলে মেয়েদের এভাবে চলাফেরা পছন্দ করে না। সাদনান শাড়িটা নিয়ে একবার নূরের দিকে তাকাচ্ছে, একবার শাড়িটার দিকে। ব্লাউজ ছাড়া শাড়ি কেমনে পরাবে? এরা কি করে পরে? তবে মুভিতে দেখেছে নায়িকাদের পরতে, বাট কি করে পরে? এই নিয়ে আধা ঘন্টা পার হয়ে গেছে। সাদনান মাথায় হাত দিয়ে বসে থেকে তারপর উঠে নূরের ওড়না দিয়ে সাদনানের চোখ বেঁধে দিল। আর সাদনান নূরের ওড়না দিয়ে নিজের চোখ বেঁধে দিল। গুটি গুটি পায়ে নূরের দিকে এগিয়ে গেল। সাদনানের হাত খুব কাঁপছে। নিজের বিয়ে করা বউ, নিজের ভালোবাসার মানুষ, তাও কেন জানি একটা আনইজি ফিল করছে। তারপর উল্টো ঘুরে ওই মহিলাকে ডেকে আনলো। মহিলাটি আর কিছু বলে না। সাদনান ওখান থেকে বের হয়ে যায়। পকেট থেকে রুমাল বের করে মাথার চুলগুলো মুছে নেয়। সাদনান মনে মনে এটাই বলে, আমি সরি নূর, আমি তোমার অজান্তে তোমাকে টাচ করব না, পরে তুমি আমাকে ভুল বুঝবে। আমি তোমার মনে এক বিন্দু পরিমাণ সন্দেহের বীজ বুনতে দিব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও বাসি। তারপরেও আমি একটা ছেলে, আর এখানে একটা ভুলের জন্য তুমি আমাকে ভুল বুঝতে পারো। তুমি আমার বউ, তারপরেও আমি বলবো আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করব না। তোমার ভেজা শরীর, ঠোঁট আমাকে কতটা টানছে শুধু আমি জানি। সেদিন লিপ কিস করছি তাই তুমি আমার উপর অনেক অভিমান করছিলে, বাট আর না। তোমাকে বৈধভাবে পেয়েছি আর বৈধভাবেই তোমাকে কাছে টেনে নিব, সেটা আজ বা কাল। তোমার মন চাই, ভালোবাসা চাই, কিন্তু আজ তোমাকে এভাবে ড্রেস বদলে দিলে তুমি আমাকে ভুল বুঝবে আমি জানি। সাদনান পাশে তাকিয়ে দেখে মহিলাটি নূরের ভেজা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাদনান মহিলাটাকে ধন্যবাদ দিয়ে নূরের কাছে গেল। নূরকে একদম অন্যরকম লাগছে। বাইরের বৃষ্টিটা একটু কমেছে। সাদনান ওর শার্ট খুলে পানি চিপে ফেলল আর ভেজা শার্টটা পরে নিল। তাছাড়া তো আর কোনো উপায় নেই। সাদনান নূরের কাছে গিয়ে বসতেই নূর সাদনানের দিকে চোখ তুলে তাকায়। সাদনান মুচকি হেসে বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি কমে গেছে। সাদনান নূরকে কোলে তুলে নেয় আর নূর সাদনানের গলা জড়িয়ে ধরে। সাদনান মহিলাটাকে ধন্যবাদ দিয়ে গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়, আর নূর আবার ভাং খাওয়ার জন্য হাত পা ছোটাছুটি করা শুরু করে। সাদনান দ্রুত পায়ে নূরকে গাড়ির কাছে নিয়ে যায় আর নূরকে গাড়িতে বসিয়ে দিয়ে নূরের পাশে গ্লাস লক করে দেয়, আর সাদনান গিয়ে ড্রাইভিং সিটে বসে। সাদনানের পাশে নূর আস্তে আস্তে এগিয়ে আসে আর শাড়ির আঁচল দিয়ে সাদনানের মাথা মুছে দিচ্ছে আর দুষ্টু হাসি দিচ্ছে। সাদনান মুচকি হেসে নূরের দিকে তাকায় আর নূর আরও কাছে এসে বসে সাদনানের। সাদনান এক হাত দিয়ে জড়িয়ে ধরে নূরকে। নূর সাদনানের গলায় মুখ লাগিয়ে চোখ বন্ধ করে আছে। আপনি এভাবে ভিজে আছেন কেন? খুব গরম লাগছিল, এজন্য ভাবলাম বৃষ্টিতে ভিজে শরীরটা ঠান্ডা করে নেই। খুব ভালো করছেন, আমিও ভিজবো বৃষ্টিতে। বৃষ্টিতে ভিজবে আর আমাকে পাগল করবে, তার উপরে এভাবে আবার অত্যাচার করবে, তাই তো? আপনি তো এমনিতেই পাগল, আপনাকে আর কি পাগল করব? এটা তুমি ঠিক বলছো, আমি এমনিতেই পাগল নূর। একটু সরে বসো, আমার ভেজার শার্টে তোমার চেয়ে আনা শাড়িটাও ভিজে যাচ্ছে। তবে এই লোকে আর কারো সামনে যেও না নূর, এমন লোকে আমি শুধু তোমাকে দেখবো আর কেউ না। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে গেছে। সাদনান নূরের দিকে তাকিয়ে ড্রাইভিং শুরু করে আর সামনের একটা শপিং মল থেকে দুজনের ড্রেস কিনে নেয়। যদিও যাওয়ার সময় নূরকে গাড়িতে রেখে গাড়ির ডোর লক করে গিয়েছিল। সাদনান ফিরে এসে দেখে নূর এখনও ঘুমিয়ে আছে। সাদনান একটা হোটেলে উঠল, কারণ এইভাবে বাসায় যাওয়া ঠিক হবে না। সাদনানের বাসা এখনও 2 ঘন্টার রাস্তা, আর এইভাবে না যাওয়াটাই বেটার হবে। সাদনান গিয়ে আগে রুম বুক করে তারপর চারপাশে তাকিয়ে দেখে তেমন কেউ নেই। সাদনান নূরকে কোলে করে নিয়ে যায় আর রুমে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। সাদনান ওর নিউ ড্রেস রেখে আগে ওয়াশরুমে যায়।
একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয় শুধু টাওয়াল পরে। সাদনান রিসিপশনে ফোন দিয়ে লেমন জুস আর ওদের ডিনারের জন্য খাবার অর্ডার করে। নূর তো সেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। সাদনান আজ নূরের করা প্রতিটা কথা মনে করে হাসছে। সাদনানের বেশি হাসি পাচ্ছে। মেয়ে বলে কি ঠোঁট খাবো? তার মানে আমার দুষ্টু বউটা এত পরিকল্পনা করে আমাকে নিয়ে ওরে পাগলি রে তোর কথাটা যে আমার বুকের ভেতর তোলপাড় করা শুরু করে দিয়েছে। ওয়েটার এসে ওদের খাবার দিয়ে যায়। সাদনান নূরকে ডাকে, কিন্তু নূরের কোনো সারা শব্দ নেই। নূর কোনো সারা শব্দ না দিয়ে সাদনানের কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বারবার ভালোবাসি ভালোবাসি বলতে থাকে। সাদনান শুধু অবাক হয়ে দেখছে নূরকে। সাদনান নূরকে বারবার ডাকছে লেমন জুসটা খাওয়ানোর জন্য, বাট নূর উঠছে না। এভাবে কয়েকবার ডাকছে কিন্তু নূর উঠছেই না। সাদনান নূরের দিকে তাকিয়ে এক টান দিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর নিজে লেমন জুসটা সাদনান মুখে নিয়ে নূরের মুখে মুখ লাগিয়ে নূরের উপর উঠে সাদনান নিজের ভর দিয়ে হালকা করে আর অল্প অল্প করে লেমন জুস দিতে থাকে নূরের মুখে। এভাবে পুরো লেমন জুসটা নূরকে খাওয়ায়। আপনারা চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কেন? ওটা খাওয়ানোর পর সাদনান উঠতেই নূর বমি করে দেয়। সাদনান 2 হাত বাড়িয়ে দেয়। সাদনানের শরীরও যে বমি লেগেছে তাতেও তার কোনো খেয়াল নেই। সাদনান নূরের মুখের দিকে তাকিয়ে বুঝলো যে নূরের কতটা কষ্ট হচ্ছে। সাদনান দৌড়ে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসে আর পানি নিয়ে আসে। নূর আবার বমি করে দেয়। সাদনান নূরকে ধরে বেডের সাথে হেলান দিয়ে বসায় আর মুখ ধুয়ে দেয় আর নূরকে শুইয়ে দেয়। সাদনান আবার শাওয়ার নেয়। কতজন পারে এভাবে বমি হাতে নিতে? আমি জানি তোমরা অনেক ঘৃণা করে নাক ছিটকালে, তবে একবার নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের মানুষটাকে নিয়ে ফিল করো, তাহলে এর উত্তর পেয়ে যাবে। সাদনান নূরকে ঠেলে দেয়নি, বরং নূরের কষ্টটাকে ফিল করেছে। নূরের খুব কষ্ট হচ্ছে, সেজন্য নূরকে আর ডাকলো না সাদনান। নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাদনান নূরের দিকে তাকিয়ে আছে আর নূরকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে থাকে। একটা সময় সাদনানও ঘুমিয়ে যায়। সত্যিকারের ভালোবাসলে কেউ কখনো বমিকে ভয় পেয়ে ভালোবাসার মানুষকে সরিয়ে দেয় না, বিরক্ত চোখে তাকায় না, বরং সেই বমি করা মুহূর্তে তাকে আরও আগলে রাখে। প্রিয় মানুষকে যদি বমি করতে দেখে সরে যায় কেউ, তাহলে সারা জীবন পাশে থাকবে কেমন করে? মুখে তো হাজার হাজার বুলি সবাই দিতে পারে, বিপদে কজন এগিয়ে আসে। একটা সময় বিএফ জিএফ এত ভালোবাসে, সে বাঁচার কথাও নাকি চিন্তা করতে পারে না। আর কিছুদিন পর দুজন দুজনের চোখের বিষ হয়ে যায় আর শেষ পর্যন্ত ব্রেকআপ। আর হাস্যকর বিষয়টা হচ্ছে ব্রেকআপ বলতে নাকি সব ছেড়ে ছুড়ে চলে যেতে হবে। তাহলে এইসব রিলেশনের কি দরকার? বাট বৈধ রিলেশনটা দেখো, সাদনান আর নূরের মতো। রাত 2টায় নূরের ঝাঁকুনিতে সাদনানের ঘুম ভেঙে যায়। সাদনান ঘুমো চোখে তাকিয়ে দেখে নূর ওকে ডাকছে। নূর সাদনানের দিকে তাকিয়ে বলছে, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দিন। দাঁড়াও, বাট খাবার তো ঠান্ডা হয়ে গেছে, আমি আবার কিছু অর্ডার করি? না, এত রাতে আর কাউকে জাগানোর দরকার নেই, যা আছে তাই দিন, তাড়াতাড়ি দিন আমাকে খেতে। আর আমার মাথা একদম ঘুরিং ঘুরিং করছে কেন? একটু তো মাথা ভারী হবেই। আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কেমন? তুমি গুড গার্লের মতো খেয়ে আবার শুয়ে পড়ো, কেমন? সাদনান উঠে ঢেকে রাখা খাবার আনে আর নূর সাদনানের বুকের সাথে হেলান দিয়ে বসে। সাদনান খাবারটা বিছানার উপর রেখে নূরকে জড়িয়ে ধরে। নূরের কানে কানে বলে, আরে বোকা মেয়ে, এভাবে বসলে তোমাকে আমি খাওয়াবো কি করে? এইভাবে তো উল্টো হচ্ছে আমার। আমি তোমার মুখে ভাত না দিয়ে নাকে দিব, তখন পুরো মুখে মেখে একাকার হবে। আগে খেয়ে নাও, তারপর না হয় তুমি সারা রাত এভাবে থেকো। আমি এভাবেই খাবো, কোনো কথা হবে না। ওকে নাও, এভাবেই খাও, আমি আর কিছু বলছি না, কেমন? নাও, হা করো। সাদনান নূরকে ওভাবেই খাওয়াতে থাকে আর নূর খেতে থাকে। খেতে খেতে সাদনানের দিকে তাকিয়ে সাদনানের মুখে খাবার তুলে দেয়। সাদনান নূরের দিকে তাকায় আর মুচকি হেসে খেতে থাকে। এভাবে দুজন দুজনাকে খাওয়াতে থাকে। সাদনান উঠে নূরকে পানি খাইয়ে দিয়ে হাত ধুয়ে দেয় আর নিজেও হাত ধুয়ে আসে। নূরের কথা জড়িয়ে যাচ্ছে এখনও। সাদনান নূরের পাশে শুয়ে পড়ে। সাদনান শুতেই নূর গুটিসুটি হয়ে সাদনানের বুকের মাঝে ঢুকে পড়ে আর সাদনান নূরের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় আর নূরকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে।
একটা সময় আবার দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা নূরের ঘুম ভেঙে যায়। নূর উঠে বসে মাথা চেপে ধরে, তারপর নিজের দিকে তাকিয়ে দেখে ও একটা শাড়ি পেঁচিয়ে পড়ে আছে। তারপর কোনো কিছু না বলে ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নামতেই দেখে কয়েকটা শপিং ব্যাগ পড়ে আছে। একটা হাতে নিয়ে দেখে একটা ছেলের ড্রেস আর এক হাতে মেয়েদের ড্রেস। নূর মেয়েদের ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে সাদনান উপর হয়ে শুয়ে আছে। নূর সাদনানের কাছে গিয়ে চুলে হাত বুলিয়ে দেয়, সাদনানের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, আর নূর গিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। আজকে সকালটা খুব সুন্দর, আকাশটা মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা। ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে যাচ্ছে। সাদনান এসে নূরকে জড়িয়ে ধরল পিছন থেকে। নূর কিছু বলল না সেরকম ভাবে দাঁড়িয়ে থাকলো আকাশের দিকে তাকিয়ে। সাদনান নূরের কাঁধে মুখ রেখে বলল, এখন কেমন লাগছে? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি। আমার নাম বুকের বাম পাশে ট্যাটুটা কবে করেছেন? ডিজাইন আর করে নামটা খুব সুন্দর হয়েছে আঁকানো। তুমি কখন দেখলে ট্যাটুটা? তোমাকে যেদিন মন থেকে ফিল করা শিখছি সেই দিনই এই ট্যাটুটা করে ফেলছি। কারণ আমি আমার মনে তোমার নাম লিখছি, এটা তো কাউকে দেখাতে পারবো না। এই জন্য বুকের ট্যাটু করে রেখেছি, যাতে কেউ এই বুক দখল করতে না আসে। এটা করার আসল কারণ আমি তোমাকে বুকের কাছে সবসময় যাতে ফিল করতে পারি, এই জন্য। বুঝলে? বুঝলাম। আপনি যে বউ পাগল এটা সবাইকে বোঝান, তাই তো? সবাইকে বোঝানোর প্রয়োজন পড়বে না, যাকে বোঝাতে চাই সেই বুঝলে এনাফ। আমি তো ভেবেছিলাম সকালে তোমার চিৎকারে ঘুম ভাঙবে, বাট কোনো রিয়্যাক্ট নেই কেন? আচ্ছা নূর, তুমি ঠিক আছো তো? কেন? আপনি বলতে চাইছেন যে সকালে ওইভাবে শাড়ি পরাতে আমি রিয়্যাক্ট করা উচিত ছিল, তাই তো? আমি কালকের পুরো ঘটনা মনে নেই, আমার কালকের পুরো ঘটনা মনে নাই, তবে কিছু একটা করেছি এটা আমি শিওর। এভাবে শাড়ি কে পরিয়ে দিয়েছে এটাতেই কোনো রিয়্যাক্ট নেই তোমার? আগে জানলে তো। আপনি পরিয়ে দেননি এটা শিওর, কারণ এত নিখুঁতভাবে কোনো মেয়ে ছাড়া এইভাবে কোনো ছেলে পরিয়ে দিতে পারবে না। আরে বুদ্ধু, এইসব বোঝার মতো কমন সেন্স আমার আছে, আমাকে এতটাই বোকা ভাববেন না। যদি কোনো ভুল করে ফেলতাম তখন কি এত শান্তভাবে থাকতে পারতে? উফ রে, তাহলে কি মিস করে ফেললাম? আপনার উপর বিশ্বাস ছিল, আছে আর থাকবেও। এইভাবে আপনি কখনোই আমাকে কাছে টানবেন না আমার সেন্স না থাকা অবস্থায়। সত্যি কথাটা জানেন, যার মধ্যে শয়তানি থাকে সে সেন্স থাকার আর না থাকা তার কাছে কিছুই পরোয়া করে না। এত বিশ্বাস তাহলে সেই দিন কেন বললে আমি তোমার শরীর চাই? জানো কথাটা আমাকে কত আঘাত করেছিল? আমি নিজের কাছে নিজেকে কতটা ছোট লাগছিল তুমি জানো? তুমি আমার মন চুরি করছো, তুমি আমার হার্টকে ডিস্টার্ব করেছো। ওলে বাবালে, তাই নাকি? সবাইকে এক ভাবা ঠিক না, সব ছেলে এক না, এটা আমিও মানি। সমস্যা হচ্ছে কোথায় জানেন? আমরা সব সময় খারাপ কিছু দিয়ে বিচার করতে পছন্দ করি। আমরা যেমন সব মেয়েরা খারাপ না, তেমনি আপনারা সব ছেলেরাও খারাপ না। সব মেয়েরা লোভী না, তেমনি সব ছেলেরা মেয়েদের শরীর বোঝে না। সাদনান নূরকে নিজের দিকে ঘুরিয়ে মুখের দিকে তাকিয়ে আছে। নূর আবার বলতে শুরু করে, আমার মাঝে মাঝে খুব ঘৃণা লাগে ছেলেদের উপর, মন চায় ওদের ধরে মেরে ফেলি। ছেলেরা খুব খারাপ। আবার পরক্ষণে ভাবি আসলেই কি ছেলেরা খারাপ? আমরা ছোট থেকে এটাই দেখে আসছি ছেলেদের নামে খারাপ এই পদবিটা। পৃথিবীটা ভালো কিছুর জন্যই এখনো টিকে আছে। খারাপ বাদ দিয়ে একবার ভালো করে চারপাশটা তাকিয়ে দেখেন, এখনো ভালো ছেলে আছে। তারা মেয়েদের শরীরটা না মন চায়, পার্কের চিপায় না, তারা প্রিয় মানুষটার হাতটা ধরেই খুশি থাকে। নিউজ পেপার খুললেই দেখবেন মেয়ে হবার অপরাধে বউকে খুন, মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে, রেপ, মেয়েদের টিচ করা, এসব যেমন সত্যি এটাও তেমন সত্যি। সব ছেলেরা যেমন খারাপ না, তেমনি সব মেয়েরা যে সাধু তা কিন্তু নয়। একটা ছেলে পরিবারের জন্য যেমন সারাদিন কত কষ্ট করে, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু ত্যাগ করে, এটা তো সংবাদপত্রে দেওয়া হয় না, আর এগুলোও তুলে ধরা হবে না, কারণ সবাই হাসবে, বলবে এটা সামান্য ব্যাপার। সাদনান নূরের দিকে তাকিয়ে আছে। নূরের চিন্তা ভাবনাগুলো এত ইউনিক, কতজন পারে এরকম ভাবে ভাবতে? সাদনান নূরের কপালে ঠোঁট ছোঁয়ালো, আর কিছু বলল না। সাদনান রিসেপশনে ফোন দিয়ে ব্রেকফাস্ট অর্ডার করলো। ওরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেল। সাদনান ড্রাইভ করা শুরু করলো। নূর এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। নূরের হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। সাদনান খুব দ্রুত ড্রাইভ করছে। ওরা 1.5 ঘন্টায় বাসায় পৌঁছে গেল। সাদনান নেমে নূরকে ডাকলো।
দেখে নূর সিটের সাথে মাথা হেলান দিয়ে ওভাবেই ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে কোলে করে নিয়ে বাসায় ঢুকতেই সাদনানের মা দৌড়ে আসলো। কিছু বলার আগেই সাদনান ইশারা করে চুপ করতে বলল। সাদনান নূরকে শুয়ে দিল। নূরের খুব জ্বর এসেছে। সাদনান ল্যান্ডলাইন থেকে ডাক্তারকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। সাদনানের মা এসে নূরের কপালে হাত দিয়ে দেখে খুব জ্বর। সাদনানের মুখটাও শুকিয়ে গেছে। আর কিছু জিজ্ঞাসা না করে সাদনানের মা রুমাল ভিজিয়ে নূরের কপালে দিয়ে সাদনানকে টাওয়াল ভিজিয়ে আনতে বলল। সাদনান টাওয়াল ভিজিয়ে আনতেই সাদনানের মা নূরের হাত পা কপাল মুখ গলা মুছে দিল যাতে জ্বরের তাপটা না বাড়ে। ডাক্তার এসে দেখে নূরের শরীরে টেম্পারেচার 102 ডিগ্রি জ্বর। ডাক্তার নূরের জন্য কিছু ওষুধ দিয়ে চলে যায় আর বলে যায় রাতে জ্বরও বাড়তে পারে। সাদনান নূরের হাত ধরে বিছানার উপরে বসে আছে। সাদনানের মা ওদের জন্য স্যুপ বানিয়ে আনে। সাদনান খেতে চাইছিল না, ওর মায়ের জোড়াজুড়িতে খেয়ে নিল। সাদনানের মা সাদনানের দিকে তাকিয়ে নূরকে ডেকে খাইয়ে দিতে বলে চলে গেল। সাদনান নূরের কাছে গিয়ে ওকে ডাকছে। নূর টিপ টিপ করে চোখ খুলে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আর সাদনান ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে নূর কাঁদছে কেন। সাদনান নূরকে জিজ্ঞাসা করছে, নূর কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? কি সমস্যা হচ্ছে বলো আমাকে। আচ্ছা তুমি সহজে মুখে কিছু বলো না কেন? বাপি, আমি বাপির কাছে যাব। এভাবে না কেঁদে কি সমস্যা বলো। আমাকে কি তুমি পাগল বানিয়ে ছাড়বে নাকি? আর বাচ্চাদের মতো করে এভাবে কাঁদছো কেন? আমার মাথা ব্যথা করছে খুব। এটা বলতে কি হচ্ছে তোমার? আচ্ছা স্যুপটা খেয়ে মেডিসিন খেয়ে নাও আর আমি মাথা টিপে দিচ্ছি। সাদনান নূরকে খাইয়ে দিয়ে নূরকে শুইয়ে দেয় আর মাথা টিপে দিতে থাকে সাদনান। নূরের মাথা টিপে দিতে দিতেই নূর ঘুমিয়ে পড়ে। সাদনান আস্তে করে উঠে তার এসির পাওয়ার কমিয়ে দেয়। সাদনানের ফোনে ফোন আসে। সাদনান বারান্দায় গিয়ে কথা বলে আর কিছু ফাইল নিয়ে সোফাতে বসে সেগুলো দেখতে থাকে। সাদনান ফাইল দেখছে আর কিছুক্ষণ পর পর নূরের দিকে তাকিয়ে থাকে। সাদনান একবার উঠে নূরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁটে একটা কিস করে। একটা দিনে নূরের মুখটা শুকিয়ে গেছে। সাদনান ব্ল্যাঙ্কেট টেনে দেয় আর নিচে গিয়ে এক মগ কফি বানিয়ে আনে। সাদনানের মা বাবা বাগানে পায়চারি করছে। সাদনান কফি নিয়ে রুমে যায়। নূরের শরীরে হাত দিয়ে দেখে জ্বর নেই। সাদনান আসতে নিলে নূর সাদনানের হাত ধরে বসায় আর সাদনানের কোলে মাথা দিয়ে সাদনানকে জড়িয়ে ধরে। সাদনান এটাতে অবাক হয় না, কারণ এটা নূরের প্রতিদিনকার রুটিনের মাঝেই পড়ে। কি ম্যাম, আপনার কি ঘুম ভালো হয়েছে? আর এখন শরীর কেমন লাগছে শুনি? আর আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন? আমার তো পেটে সুরসুরি লাগছে। আমি এখন ঠিক আছি। আপনাকে এইভাবে জড়িয়ে ধরতে আমার খুব ভালো লাগে, এই জন্য ধরি। বুঝলাম। রাতে যত খুশি এইভাবে ধরে থাকবে, আমি কিছু বলবো না। বাট এখন তুমি ফ্রেশ হবে, যাও যাও তাড়াতাড়ি উঠো। উঠছি। আর 5 মিনিট না, 5 মিনিট না, আর 10 মিনিট। আমি জানি আপনি কিপটামি করবেন না, কারণ আমি কিছু চেয়েছি বলে কথা। নূর, তুমি চোখে মুখে পানি দিয়ে এসো, তারপর চলো আমরা ছাদে যাব, কেমন? না, এইভাবেই আমি থাকবো। আমার এইভাবেই থাকতে ভালো লাগছে। তবে একটা কাজ করলে আমি যেতে পারি। শুনি কি কাজ? কারণ আপনার মাথায় তো আনকমন বুদ্ধির শেষ নেই। আগে বলুন, তারপর না হয় ভেবে দেখবো করবো কিনা। আজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে, তাহলেই আমি এখন উঠে ফ্রেশ হব, আর না হলে উঠবো না। নিয়ে যাব, তুমি যাও ফ্রেশ হয়ে এসো আগে, আর আমি কফি করে নিয়ে আসি, এটা ঠান্ডা হয়ে গেছে। আমার উঠতে ইচ্ছে করছে না। এবার আমার খুব রোমান্স করতে ইচ্ছে করছে, আর আমি একবার শুরু করলে তখন কিন্তু সহজে ছাড়বো না। থাক, লাগবে না, আমি এক্ষুনি যাচ্ছি। গুড। সাদনান নিচে গিয়ে কফি পাদে চা বানালো। আদা এলাচ তেজপাতা কড়া লিকার দিয়ে করেছে। আদা বাটা রসুন বাটার তেল দিয়ে বলেছি আমি, বাট সাদনান দেয়নি। সাদনান কি বোকা? কত ভালো বুদ্ধি দিলাম, তাও নিল না। এইসব দিয়ে চা বানালো, কারণ নূরের সর্দি লাগছে। গলা ব্যথা আর বৃষ্টিতে ভেজার কারণে চা খাওয়াটাই বেটার হবে। সাদনান মগটা নিয়ে রুমে গেল। গিয়ে দেখে নূর ওয়াশরুম থেকে বের হচ্ছে। সাদনান সাবধানে বলার আগেই, ও মা গো, গেল রে। তোমার নিয়ে আমি আর পারি না নূর। দেখছো তোমার পায়ে পানি আছে, তারপরও টাইলস করা ফ্লোরে এইভাবে নাচতে নাচতে বের হচ্ছ কেন? ওখানে পাপোশ আছে, পাটা মুছে আসলে কি খুব ক্ষতি হতো? ওরে বাবা রে বাবা, আমার কোমর শেষ। ও বাপি গো, তোমার মেয়ে আর মনে হয় বাঁচবে না। আমার কোমরের সব হাড়গুলোই খুলে গেছে, মনে হয় আমি শেষ। আমার আর বাচ্চার মুখ দেখা হবে না বাপি। তোমার আর নাতি নাতনির মুখ দেখাতে পারবো না। বিদায় পৃথিবী। ফালতু বকা শেষ। পুষ্টা খেলে কেউ মরে না। এবার উঠো তো দেখি, বউ তো একটাই,
আর পাস থাকলে না হয় বলতাম, পরে গিয়ে গায়ে ধুলা লেগে গেছে আর নিব না। এখন তো আর কিছু করার নেই, একটা মাত্র বউ, একটাই মাত্র। আর বাচ্চা নিয়ে এত চিন্তা তোমার, তুমি একদম চিন্তা করো না। সময় মতো বাচ্চা দেওয়ার দায়িত্ব আমার, আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করব, দেখে নিও। সাহস তো কম না, মেরে উগান্ডায় হসপিটালে ভর্তি করিয়ে দেব। আর একবার যদি এইসব বিয়ের কথা শুনি। আর আপনি আসলেই একটা অসভ্য ছেলে। নেপোলিয়ন বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। বাট আজ আমি তোমাকে বলছি, নূর, আমাকে একটাবার তোমার কাছে যাওয়ার সুযোগ দাও, আমাকে কাছে টেনে নাও। আমি তোমাকে কিউট একটা বেবির মা হওয়ার ইচ্ছে অপূর্ণ রাখবো না, প্রমিস। সাদনান নূরকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় আর চায়ের মগটা নূরের হাতে দিয়ে সাদনানও খাচ্ছে নূরও, আর সেটা খুব তৃপ্তি সহকারে। নূরের কোমরে হালকা ব্যথা পেয়েছে। নূর বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। সাদনান নূরের দিকে কফির মগ এগিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, সত্যি কি আজকে যেতেই হবে লং ড্রাইভে? আমার কেন জানি মন টানছে না। আজ আমরা ছাদে আড্ডা দিই, কেমন? আর তোমার শরীরটাও তো ভালো না, আমরা কালকে যাব লং ড্রাইভে, কেমন? না মানে না, আমি আজকেই যাব। আমি কোনো কথা শুনতে চাই না। নূর, এত জেদ করতে নেই সব কিছুতে, আমার কথা শোনো না প্লিজ। আচ্ছা নিয়ে যাবো, আর কাঁদতে হবে না। তার আগে আমাকে আদর দিতে হবে। আমাকে আদর না দিলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। দিতেই হবে, না দিলে হয় না। মানে আমার লজ্জা লাগছে, এটা বাদে অন্য কোনো অপশন নেই। লং ড্রাইভে যেতে চাইলে দিতেই হবে, না গেলেও এখন দিতেই হবে। আমার কিছু বলার নেই, তুমি যেতে চাইলে আদর দিবে, আর না দিলে তো আমি যাব না। সো আমাকে দোষ দিবে না, কারণ আদর না দিলে আমি যাব না মানে যাব না। নূর সাদনানের দিকে তাকায়। সাদনান নূরের চোখের চাহনি বুঝতে পেরে নূরের সামনে এসে বসে। নূর সাদনানকে ওর দিকে ফিরায় আর ইশারায় চোখ বন্ধ করতে বলে। সাদনান মুচকি হাসে আর চোখ বন্ধ করে নেয়। নূর কি করবে বুঝতে পারছে না। নূর সাদনানের কপালে, চোখে, গালে কিস করে আর সাদনান চোখ বন্ধ করে ঠোঁট উল্টে ঠোঁট দিতেও বলে। নূর মুচকি হেসে তাই করে। নূর এবার লজ্জা মাখা মুখে সাদনানের পাশে বসে পড়ে। সাদনান নূরের দিকে তাকিয়ে মুখ গোমরা করে বলে, শুধু এতটুকু? দূর, আমি বাচ্চা নাকি, আমি পারবো না যেতে। এটা বলে সাদনান উঠতে গেলে নূর সাদনানকে এক টান দেয়। নূর হুট করে এমন করাতে সাদনান নিজেকে সামলাতে না পারে বেডে পড়ে যায় আর নূর সাদনানের গলাতে কামড় বসায় আর সাদনান চোখ বন্ধ করে নেয়। ওরা সন্ধ্যায় বের হয়। সাদনানের মা বাবা ওদের অনেক নিষেধ করে, বাট নূর কোনো কথা শোনেনি, কারণ নূরের শরীর ভালো নেই। এর জন্য নূরের মা বাবা বারবার নিষেধ করেছে। নূর খুব খুশি, আর নূরের খুশি দেখে সাদনানও খুশি। হাই স্পিডে গাড়ি চলছে হাইওয়ে রোডের উপর দিয়ে। ওরা তখন যাচ্ছিল আর সাথে ওদের খুনসুটি। নূরের সাথে কথা বলতে বলতে সাদনান খেয়াল করেনি সামনের দিকে, আর ওদের গাড়িটা ট্রাকের সামনাসামনি। সাদনান নূরকে ধাক্কা দিতে চেয়েছে, বাট নূর সাদনানের হাত চেপে ধরে। সাদনানের বুকে মুখ লুকিয়ে সাদনানকে জড়িয়ে ধরে আর ট্রাকটা এসে ঠাস করে ওদের মেরে দেয়। সাথে সাথে ওদের গাড়িটা ছিটকে পড়ে, সাথে সাদনান আর নূরও। সাদনান আর নূরের শরীর রক্তে ভিজে গেছে। নূর আর সাদনান রক্ত শরীরে দুজনের দিকে তাকিয়ে আছে। হয়তো কেউ কাউকে সেভ করতে পারেনি, তাই সেই চোখে হাজারো না বলা কথা বলতে চেয়েছে। পিচ ঢালা রাস্তার উপর ওরা পড়ে আছে, দুটো প্রাণ। আর একটু অসাবধানতার জন্য হয়ে গেল কত বড় একটা দুর্ঘটনা। সাদনান শত চেষ্টা করেও উঠতে পারেনি, আর নূর সাদনানের দিকে তাকিয়ে, সাদ, না না না, খুব ভালোবাসি তোমায়, এই কথা বলে চোখ বন্ধ করে নেই। সাদনান আর নূর দুজনই পড়ে আছে পিচ ঢালা রাস্তায়। একটু অসাবধানতার জন্য ঝরে গেল দুটি জীবন। সাদনান আর নূরকে ওখানকার মানুষজন হসপিটালে নিয়ে যায়। দুজনেই খুব আঘাত পেয়েছে। সাদনানের ফোন থেকে ওর বাবার কাছে ফোন যায় আর ওদের দুজনের খবর জানায়। সাদনানের বাবা আর মা ওরা দৌড়ে যায়। ওদের একমাত্র ছেলে, সাথে তার বউ, তাদের উপর দিয়েই বা কী যাচ্ছে শুধু তারাই জানে। সাদনানের মা সাদনানের কথা শুনে হাউমাউ করে কেঁদে দিয়েছে। ওরা হসপিটালে গিয়ে দেখে ওদের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। সাদনানের অবস্থা বেশি করুণ, কারণ সাদনান নূরকে জড়িয়ে ধরেছিল আর সব কাজ এসে ওর মাথা সহ ওর শরীরে ঢুকে গেছে। নূরের বাপিকে ফোন দিয়ে সব জানানোর পর নূরের বাপি দৌড়ে আসে আর কেঁদে দেয়। কয়েকটা দিন হলো বিয়ে হওয়া, আর এর মধ্যে এত বড় একটা বিপদ। নূরের বাপি আর সাদনানের বাপি ওরা ডাক্তারের কাছে কথা বলছে ওখানে। না, ওদের চিকিৎসা দরকার হলে সিঙ্গাপুর নিয়ে যাবে, তাও ওদের যে করেই হোক সুস্থ করতেই হবে। ওদের দুজনকে সুস্থ করতেই হবে, কারণ
ওরা ওদের বাবা মায়ের জীবন। ওদের কিছু হয়ে গেলে ওরাই বা বাঁচবে কি করে? সাদনানের আস্তে আস্তে রেসপন্স করা কমে যাচ্ছে। নূরেরও একই অবস্থা। ডাক্তার এসে ওদের বাবা মাকে জানায় ওদের অবস্থা আরও করুণ হয়ে যাচ্ছে। ওরা বাঁচবে কিনা বলতে পারছে না। সাদনান আর নূরে কিছু হয়ে গেলে ওদের বাবা মা একেবারে ভেঙে পড়বে। টানা 4 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়। নূর ভালো আছে, কিন্তু সাদনান ভালো নেই। সাদনান রেসপন্স না করলে কোমাতে চলে যাবে। নূর আর সাদনানকে একই কেবিনে রাখা হয়েছে। ওদের পুরো শরীর ব্যান্ডেজ করা। ওদের বাবা মা নামাজে বসেছে। একমাত্র উপর আল্লাহই পারে ওদের এই অবস্থা থেকে উদ্ধার করতে। ওদের চিকিৎসার জন্য বিদেশ থেকেও ডাক্তার আনা হয়েছে। নূরের কোনো রিস্ক নেই, বাট সাদনানকে নিয়ে সবার চিন্তা। 12 ঘন্টা পর রুনের সেন্স আসে। হাজার কষ্ট ব্যথা মাঝেও নূরের মুখে প্রথম কথা বলা ছিল সাদনান। নূরের সেন্স আসতে সবার মুখে হাসি ফুটলেও সাদনানের জন্য সবার বুক ফেটে যাচ্ছে। নূর সাদনানের কথা বারবার জিজ্ঞাসা করছে আর সবাই এড়িয়ে যাচ্ছে। নূর রেগে সব খুলে ফেলতে চাইলে সাদনানের মা বাবা সামনে থেকে সরে যায়। নূরকে সামনের দিকে তাকাতে ইশারা করে। নূর সাদনানের এই অবস্থা দেখে আবার সেন্স হারায়। 1 বছর 3 মাস পর। নূর দেখো, তোমার জন্য লাল গোলাপ এনেছি। এই নূর, আর কত আমার উপর অভিমান করে থাকবে বলো না? কবে আমাকে ডেভিল বলে ডাকবে? আমাকে একবার জড়িয়ে ধরো না নূর, একবার আমার কোলে মাথা রাখো না। কতদিন তোমার মুখের হাসিটা দেখিনি, কতদিন আবদার করনি। নূর, এভাবে আমাকে আর কষ্ট দিও না। 1টা বছর তুমি কোমাতে আছো। তোমার সাদনান তোমাকে কত ভালোবাসে, তাও তুমি কেন রেসপন্স করছো না? ডেভিল বর বলে ডাকছো না? সাদনান নূরের হাত ধরে চোখের পানি ফেলতে থাকে। সেদিন নূর সেন্স হারানোর কারণে আজ নূর কোমাতে। ওর ব্রেন স্ট্রোক করে। 1টা বছর নূর এভাবে বিছানায় পড়ে আছে। আর আল্লাহর রহমতে আর বাবা মায়ের চোখের পানির আর নূরের প্রতি ভালোবাসার জোরে সাদনান ফিরে এসেছিল। নূরের কোমাতে থাকার পরেও সাদনানের ভালোবাসা একটুও কমেনি, বরং বেড়ে গেছে। তবে নূর একটু একটু করে রেসপন্স করে আগের তুলনায়। আরও 6 মাস পর আল্লাহর রহমত আর উন্নত চিকিৎসা সাথে সাদনানের ভালোবাসার জোরে নূর উঠে দাঁড়িয়েছে। সাদনানের ভালোবাসার জয় হয়েছে। তবে নূর যে খুব চেষ্টা করতো রেসপন্স করার, সেটা ওর চোখের পাতায় ইঙ্গিত দিত। আজ সাদনান আর ওদের নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছে। আর ওদের আর কোনো চাওয়া নেই, শুধু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায় ওরা। রিয়েল লাভগুলো ভালোবাসার সাথে দুঃখ কষ্ট সব থাকে, আর সেগুলো মেনে নিয়ে যে সফল হবে সে হবে প্রকৃত সুখী। বাট কজন পারে এমন সৌভাগ্য হয়ে নিয়ে জন্মাতে? আমি জানি তোমরা ভাবছো এতক্ষণ হলো লেখিকা ওদের রোম্যান্স করাচ্ছে না কেন। আরে বাবারে, ওয়েট করো, সব হবে। এত হাইপার হলে চলবে না। আজ আবার ওদের বাসর ঘর সাজানো হয়েছে, কারণ এত কষ্টের পর আজ ওদের এক হওয়ার দিন। অনেক বাধা পেরিয়ে আবার ওরা এক হয়েছে। সাদনান রুমে ঢুকে দেখে নূর বারান্দায় দাঁড়িয়ে আছে। সাদনান গিয়ে নূরকে পেছন থেকে জড়িয়ে ধরে। সাদনান বুঝলো নূর কাঁদছে। সাদনান নূরকে সামনের দিকে ঘোরাতেই নূর সাদনানকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আর সাদনানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সাদনানের পাঞ্জাবি খামচে ধরে। সাদনান ব্যথা পাচ্ছে, তবুও সাদনান কিছু বলছে না। সাদনানও নূরকে জড়িয়ে ধরে। সাদনান নূরকে জড়িয়ে ধরেই বলে, নূর, এইভাবে কাঁদছো কেন? আমি আর তুমি আবার এক হয়েছি। আমাদের ভালোবাসা সত্যি ছিল, আমাদের দুজনের চাওয়া এক ছিল। এইভাবে কেঁদে আজকের রাতটা তুমি নষ্ট করো না প্লিজ। আজ এতদিন বউ থাকতো, ব্যাচেলার ছিলাম, আমাকে এবার সুযোগ না দিলে আমি আমার অধিকারটা নিয়েই ছাড়বো। আর এইভাবে নাকে পানি চোখের পানি দিয়ে ভিজিয়ে দিও না তো। আর এইভাবে খামচে ধরছো কেন? তোমার এই নখ বসানোতে তো আমি আরও কন্ট্রোল হারিয়ে ফেলবো। আপনি আসলেই অসভ্য, মুখে কিছুই আটকায় না, তাই না? সাদনান নূরকে কোলে তুলে নেয় আর বেডে শুয়ে দেয়। নূর সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান দুষ্টু হাসি দিচ্ছে। নূর লজ্জা পেয়ে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়।